জব প্লেসমেন্ট হওয়াটা এরকম একটা বিষয় যে সোনার হরিণের মতো, যারা আসলে নতুন নতুন প্রোগ্রামিং শিখে। কারণ এখানে যাওয়া মানে অলরেডি আপনি জব পেয়ে গেছেন, আপনি স্কিলে জব হবে না, শুধু স্কিলে জব হবে না, ইম্পসিবল। কারণ আপনি স্কিলে শো করার জন্য মানে ওয়েটা কি, আপনার ভালো একটা রিজুমি লাগবে, একটা পোর্টফোলিও লাগবে, অ্যান্ড দেন কিছু প্রজেক্ট লাগবে। আপনাকে একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বানাতে পারবে, বাট জব দিতে পারবে না। কেউ যদি মনে করে আমি সিএসসি নিয়ে ইমুক তেমুক ইউনিভার্সিটি পড়াশোনা করবো, আমি প্রোগ্রাম হয়ে যাবো, দ্যাটস অ্যাবসলিউটলি ফলস। অনেকেই তো বলে যে হচ্ছে যে আসলে আমি ট্রাই করি পারি না, বা অনেকে মাঝ পথে ছেড়ে যায়, তাদের জন্য আসলে আপনার উপদেশ কি? ইরন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো ভালো। তো ভাই আপনি কোত্থেকে আসছেন, আপনার পরিচয়টা একটু জানতে পারতাম? আমি লিটন, আমার বাড়ি হচ্ছে নরসিংদী। আমি বর্তমানে একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি। ওকে, নাইস। তো আমি যতটুকু শুনলাম আপনার কাছ থেকে যে আপনার আসলে ছোটোবেলায় যখন আমি পড়াশোনা করতেন তখন কিন্তু বিদ্যুৎ ছিল না আর কি। মানে এটা কিন্তু বর্তমান সময়ে মানে হচ্ছে কঠিন আর কি বিশ্বাস করা যে একটা জায়গায় বিদ্যুৎ নাই আর কি, এমনকি সৌরবিদ্যুৎ ছিল না। তো আপনি হারিকেন দিয়ে পড়াশোনা করছেন, তো এখান থেকে আসলে এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরকম একটা পেশা, এর মধ্যে কেমনে আসলেন? আচ্ছা, আমি যদি আমার ছোটোবেলা থেকে শুরু করি, আমি যখন কিন্ডারগার্টেনে পড়াশোনা করি ওই সময় সৌরবিদ্যুৎ আমাদের বাসায় ছিল না, হয়তো বা ছিল খুব রেয়ার, বাট আমাদের বাসায় আমাদের সৌরবিদ্যুৎ ছিল না। আমি যেটা করতাম যে আসলে হারিকেন বা যেটাকে কপি বলে এরকম ইস্যু আছে আর কি। হ্যাঁ, তো ওগুলাতে আমি পড়াশোনা করছি মোটামুটি আমার কিন্ডারগার্টেন পর্যন্ত এইভাবে চলতে থাকে। যখন হাই স্কুল উঠি তখন সৌরবিদ্যুৎ চলে আসে, অ্যাভেলেবল চলে আসে আর কি। তখন আমাদের এখানে সৌরবিদ্যুৎ চলে আসে, বাট স্টিল কারেন্ট ছিল না, তখন কারেন্ট ছিল না কিন্তু। তো আমার আসলে পড়াশোনার প্রতি একটা ডেডিকেশন ছিল যে হ্যাঁ ঠিক আছে আমি ভালো কিছু করব, কারণ আমার আসলে ফ্যামিলির মধ্যে বা আমার আশেপাশে যারা ছিল এখানে ওরকম হায়ার এডুকেটেড কেউ ছিল না, ইভেন একজন এসএসসি পাস কেউ ছিল না, এসএসসি পাস কেউ ছিল না, যদি আমি বলি আমার বংশের মধ্যে কেউ ছিল না। সেখান থেকে আই এম দ্য ফার্স্ট গ্রাজুয়েট। আর সবচেয়ে বড় বিষয় আমার ফ্যামিলি খুব সাপোর্ট ছিল মানে পড়াশোনার ক্ষেত্রে। তো ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হব, কিন্তু আদৌ জানতাম না আসলে ইঞ্জিনিয়ারিংগুলোর মধ্যে কতগুলো সাবজেক্ট আছে বা কোন কোন ইঞ্জিনিয়ার বা ডেজিগনেশন বা আছে সেটা আমার জানা ছিল না। তখন কি জানতেন? তখন শুধু ইঞ্জিনিয়ার বলতে জানতাম যে আসলে এই যে বিল্ডিং তৈরি করে এরকম ছিল আর কি, যে বিল্ডিং তৈরি করে বা নকশা করে এইটা জানতাম। তাছাড়া এই যে সিএসসি, মেকানিক্যাল আর কি বা কী বলে টেক্সটাইল অনেকগুলো আছে, ইভেন মেরিন পর্যন্ত আছে, সেগুলো আমার জানা ছিল না। যাই হোক, তো সেখান থেকে আমি এসএসসি পাস করলাম, পাস করার পরে কলেজে যাওয়া আর কি। ইভেন তখন আমি জানতাম না আসলে সিএসসি মানে কি, যদিও আমি ইন্টারমিডিয়েটে আইসিটির বই ছিল, সিভিল কমার্শিয়াল স্ট্রিমে ছিল, বাট আমি জানতাম না আসলে সিএসসি মানে কি। দেন ইন্টারমিডিয়েট কমপ্লিট, তখন হয় কি আমার এক ফ্রেন্ডের বড় ভাই উনি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই। তখন আমি জিজ্ঞেস করলাম কি বন্ধু ভাই কিসে ভর্তি হয়েছে, বলে সিএসসি। আমি জিজ্ঞেস করলাম সিএসসি মানে কি, ইভেন সে নিজে বলতে পারে বন্ধু আমি জানি না। মানে এই ছিল আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত জার্নি। অ্যান্ড দেন ইন্টারমিডিয়েট পাস করার পরে ঢাকায় চলে আসি। আসার পরে আমার এক বড় ভাই উনি আমাকে ভর্তি করে দিয়ে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে। তখন আমি জানি না আসলে সিএসসি জিনিসটা কী, তখন আমি জানি না, জাস্ট আমি ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতাম আর কি। তো মাঝে মাঝে ল্যাবের মধ্যে প্রোগ্রামিং করানো হতো, এগুলো আসলে আমার মাথায় উপর দিয়ে যেত আর কি। আমি বুঝতাম না আসলে জিনিসগুলো কী বা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের কী কাজে লাগবে। তো ওখান থেকে ড্রপ দিয়ে পরে অন্য একটা ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নেই। দ্যাট মিনস আপনি সি প্রোগ্রামিং বুঝেন নাই? না, আমি বুঝিনি। তো পরে ওইখান থেকে ড্রপ দিয়ে অন্য একটা ইউনিভার্সিটি ভর্তি হই। তো ওখানে ভর্তি হওয়ার পরে মোটামুটি একটা ফ্লেভার আসে আর কি, আসলে সিএসসি জিনিসটা মনে হয় এরকম টাইপের আর কি। আচ্ছা, হ্যাঁ, তো ওইখান থেকে মোটামুটি একটু পরিচিত হই সিএসসির সাথে। এরপর তো কোভিড চলে আসলো, তো মোটামুটি 2 বছরের মতো অনলাইনে চলে গেল। আর আমরা তো বাঙালি ফাঁকিবাজ টাইপের সবাই বুঝে আর কি। তো সেই সময় আসলে পড়াশোনা তো হয়নি, বাড়িতে ছিলাম। যাই হোক, যখন আমি প্রোগ্রামিং হিরোর প্রথম আমি বেস 6-এ ভর্তি হই, ওই সময় স্টুডেন্ট প্লাস আমার জব ছিল। তো জব, ইউনিভার্সিটি, ইভেন এই কোর্স চেষ্টা করলাম তিনোটা একসাথে কন্টিনিউ করার জন্য। তো মোটামুটি HTML, CSS বা ফ্রেমওয়ার্ক পর্যন্ত ঠিকঠাক ছিল। যখনই জাভাস্ক্রিপ্ট চলে আসে, আমি জীবনে জাভাস্ক্রিপ্ট একটা সিঙ্গেল কোড লিখি নাই, কারণ আমার জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া। তো স্বাভাবিক করতে হয় যখন কেউ জাভাস্ক্রিপ্ট আগে থেকে পরিচিত না থাকবে তার জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি, সেটা আমি ফেস করলাম আর কি। তো পরে আমি ফ্লোতে থাকতে পারিনি, কারণ জব, ইউনিভার্সিটি একসাথে। আচ্ছা, এই যে জাভাস্ক্রিপ্টে আসার পর আপনি যে ফ্লোতে থাকতে পারেন নাই, এটা আসলে মানে সমস্যাটা আসলে কোন জায়গায়? কোর্সের সমস্যা ছিল নাকি হচ্ছে যে আপনার নিজের টাইম ব্যালেন্সের? কোর্সের কোনো প্রবলেম ছিল না। আপনি যখন একটা ফুল টাইম জব করবেন, ইউনিভার্সিটির সাথে আছে,
তখন আসলে আপনি টাইমটা আসলে ব্যালেন্স করতে আচ্ছা পারবেন হ্যাঁ, না। হয় জব করার পাশাপাশি কোর্স করা অথবা হচ্ছে পড়ালেখার সময় কোর্সটা করে ফেলা। কারণ পড়ালেখা কোর্স এবং হচ্ছে এরকম একটা বুট ক্যাম্পের মতো যেখানে কেরিয়ার ট্রান্সফরমেশন হয়, এরকম একটা কোর্স আসলে করাটা অনেক টাফ আর কি। তখন আসলে আমি কোর্স থেকে হারিয়ে যে বলা যায় আর কি। তারপরে আবার রিসেট, যেহেতু প্রোগ্রাম হিরো মানে হচ্ছে তারা আমাদের কখনো ছাড়বে না, এটাই আসলে প্রথম থেকে শুনে আসছি, এখন পর্যন্ত আমি এটাই জানি যে আসলে প্রোগ্রাম হিরো কাউকে ছেড়ে দেয় না, শেষ অবধি নিয়ে যাই। তো পরে রিসেট আসলো আর কি। রিসেট আসার পরে রিসেটটা কন্টিনিউ করতেছি, কোনো প্রবলেম হয় নাই। অ্যান্ড দেন একটা ফার্স্ট ইস্যু চলে, সেটা হচ্ছে আমার প্রথম বেবি হয় আর কি। তো ওখানে মোটামুটি 1 মাসের মতো হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগে, যার কারণে আসলে তখন আমি ফ্লো থেকে পিছিয়ে যাই। আর এখানে যেখানে একটা মডিউল পিছিয়ে গেলে মোটামুটি রিকভারি করতে 3 দিন সময় লাগে, সেখানে 1 মাস মানে মোটামুটি বলা যায় 25-30টার মতো মডিউল কোনোভাবে পসিবল হয়নি। অ্যান্ড দেন হতাশ। যাই হোক, আচ্ছা, অনেকেই রিসেট সম্পর্কে জানে না আর কি, তো রিসেট সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, রিসেটটা হচ্ছে কি, যারা এনরোল করবে তারা যদি কোনো কারণে শেষ করতে না পারে অথবা বিভিন্ন ইস্যু ডিপেন্ডেন্স থাকতেই পারে, যেটা আমার ছিল আর কি, তখন আসলে তারা কোর্স থেকে মানে অনেকটা হারিয়ে যায়। তখন প্রোগ্রামিং হিরো ওই যে একটা কথা ছিল যে আসলে ওনারা কখনো ছাড়বে না, ছাড়বো না। অ্যান্ড দেন তাদেরকে আবার সুযোগ দেওয়া হয় যাতে তারা ফ্লোতে ব্যাক করতে পারে প্লাস নতুন করে শুরু করতে পারে। এটা হচ্ছে মূলত রিসেট। তো পরে রিসেট দেওয়ার পরে সেটা আমি কন্টিনিউ করতে পারি নাই, মোটামুটি অনেক ডিপেন্ডেন্সে থাকার কারণে। তারপরে যাই হোক, মোটামুটি নিজের পরে আবার পড়াশোনা আরেকটু ফোকাস করলাম। অ্যান্ড দেন যখন ফাইনাল ইয়ারে চলে আসে, ফাইনাল ইয়ার বলতে গেলে ফাইনাল সেমিস্টারের দিকে, তখন তো আমার প্রজেক্ট করা লাগবে। আমি আসলে কিছু প্রোগ্রামিংয়ে কিছু জানি না, যদিও কিছু মানে ডিজাইন করতে পারি, বাট আসলে কোনো ল্যাঙ্গুয়েজ আমার জানা ছিল না, মানে সিএসসি পরেও শেষ পর্যন্ত প্রোগ্রামিং এর কোনো কিছু হইল না। কোনো কিছু হইল না। অ্যান্ড দেন আমি চিন্তা করলাম ঠিক আছে, একটা হামাগুড়ি দেওয়া যাক। পরে আমি বেচ 8 এনরোল করি। আর যখন বেচ এনরোল করি তখন মোটামুটি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছিল, কারণ আমার পূর্বের থেকে কিছু একটা নলেজ ছিল, ওইটা দেওয়া চলতেছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তো ডিপেন্ডেন্সি তো আসলে মানুষের লাইফ থেকে মানে কখনো এটা মানে রিমুভ করা পসিবল না, মৃত্যুর আগ পর্যন্ত যাবে না, কোনোভাবেই পসিবল না, কোনো না কোনোভাবে আপনাকে চলে আসবে। চলে আসলো কি, এই প্রজেক্টের বই লেখালেখি, এটা একটা ফ্যাক্ট। দ্বিতীয়ত হঠাৎ করে ছোটো বোনের বিয়ে ঠিক হয়ে গেল। এখন আমার ওই দিক দিয়া প্রজেক্টের জন্য বই লেখা লাগতেছে, আবার এই প্রজেক্টের জন্য কাজ করা লাগতেছে, অ্যান্ড দেন বোনের বিয়ে, সবগুলো একসাথে চলে আসলো। সামলেছেন কেমনে? সেটা হচ্ছে আমি ওই সময় আমার আসলে যে ঘুম বলতে একটা শব্দ, সেটা আসলে আমি ত্যাগ করে দিয়েছি, এরকম একটা বিষয় আর কি। কারণ একটা বই লেখা, প্রজেক্ট করা, অ্যান্ড দেন বোনের বিয়া। পরে যাই হোক আলহামদুলিল্লাহ, আমি যেই দিনে আমি আমার ফাইনাল ডিফেন্স শেষ করি, এই পরের দিন ছিল আমার বোনের বিয়ে। ওই দিনই? ওর পরের দিন বোনের বিয়ে ছিল। আচ্ছা, পরের দিনই বোনের বিয়ে। তো আমার স্বাভাবিক অর্থ যেহেতু পরের দিন বোনের বিয়া, আমি ইউনিভার্সিটি থেকে আসলাম, আসার পরে মানে খাবার সুযোগ পাই নাই, আমি আমার ড্রেস আপ খুলে বা আমার যে ইয়ে ছিল শুট শুলে এইগুলো খোলার পরে মানে রওনা দিয়ে বাড়িতে যাওয়ার জন্য। পরে গিয়ে মোটামুটি পরের দিন আবার চলে আসি। কারণ আমি হ্যাঁ চলে আসছি। বাহ। কারণ বিষয়টা হচ্ছে যদি আমি আমার বাড়িতে থাকি আসলে তখন আমার প্রোগ্রামিংটা আবার হবে না। আর এবার যদি আমি এখান থেকে আসলে কোনো কারণে সরে যাই, আমার মনে হয় না আসলে আমি আর কিছু করতে পারবো। আপনার মধ্যে ডেডিকেশন ছিল। কারণ আমরা অনেকেই দেখছি যে আসলে লাইফে তো অনেক কিছু থাকে, আমাদের আসলে স্যাক্রিফাইসটা করতে হয়, আদারওয়াইজ আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারি না আর কি। তো আপনাকে যেটা বুঝলাম যে আসলে আপনি অনেক চলে আসছেন, কারণ আমরা যেটা ইউজুয়ালি করি যে বোনের বিয়েতে অনেক আনন্দ হয়, আমরা কয়েকদিন থাকি, তারপর প্রোগ্রাম শেষ হয়। বাট আপনি কেন চলে আসছেন, কেন চলে আসছেন? যে আপনার লাইফে কিছু একটা অ্যাচিভ করতে হবে। এখানে আরেকটু বলি, মানে আমি যখন বাসায় যাওয়ার পরে বোনের বিয়ে শেষ হয়ে গেল, তো আমি রাতের বেলা সাথে সাথে প্রোগ্রাম করতে বসে গেছি। বাট আনফর্চুনেটলি ওই দিন আমার ল্যাপটপটা মানে ইয়ে হয়ে যায়, প্রবলেম দেখা দেয়, যার কারণে আসলে আমি কোডিং করতে পারিনি। কী করা যায়, পরে কোনো রকম রাতটা পাস করে সকালবেলা খুব ভোরে ঢাকা চলে আসলাম, সাথে সাথে চলে গেলাম মানে ল্যাপটপ ঠিক করার জন্য। ভোরে ঢাকা চলে আসছেন, ল্যাপটপ থেকে চলে গেছেন? আমার বাসার থেকে ট্রেন আছে 6টা, হ্যাঁ 6টার দিকে ট্রেন আছে। তো সেখানে স্বাভাবিক অর্থ একটু আর্লি যাওয়া লাগে, কারণ মানে সিটিএ করার জন্য। মোটামুটি ভোরে উঠে চলে আসলাম, অ্যান্ড দেন আমি ল্যাপটপ মেরামত করার জন্য নিয়ে যাই। তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক হওয়ার পরে আমার যাত্রা আবার চলতে থাকে। এই যে এত ডিফেন্সে থাকা সত্ত্বেও আমি কিন্তু মানে একবার আশা হারাই নাই যে আমি পারবো না, আমাকে পারতে হবে। কারণ আমি পড়াশোনা করে সিএসসি নিয়ে, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কী নিয়ে পড়াশোনা করলেন, যদি সিএসসি বলি তখনই চলে আসবে একটা ল্যাঙ্গুয়েজ, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা পারেন। তো আমি কী বলবো, ইভেন আমি বিসিএস দেওয়ার জন্য মোটামুটি মানে প্রিপেয়ার্ড। চিন্তা করলাম যে বিসিএস হওয়ার আগ পর্যন্ত যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আপনি কোন ল্যাঙ্গুয়েজ পারেন, আমি কী বলবো।
মোটামুটি বিসিএসের বই কিনা আমার ডান, আমি বিসিএস প্রিপারেশন নিব। বাট বিসিএস তো একটা মানে লম্বা বিষয়, লং টাইম এটা তো আসলে 6 মাসে পসিবল না, ইভেন 1 বছর পসিবল না। তো চিন্তা করলাম যে বিসিএস হওয়ার আগ পর্যন্ত আমাকে মানুষ জিজ্ঞেস করবে যে আপনি যেহেতু সিসি নিয়ে পড়াশোনা করছেন বা কোন আইটি কোম্পানিতে আছেন বা কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন বা কি করতেছেন এখন লাইফে, আই হ্যাভ নাথিং টু সে, আমার বলার কোনো কিছুই নেই, কী বলবো আমি। পরে চিন্তা করলাম যে ঠিক আছে আমি আমার ইয়াতে ব্যাক করি, তখন সব বাদ দিয়ে এই সেই প্রোগ্রামিংই পড়ে আসি। যাই হোক, তো পরে যখন আমরা আমাদের আসলে প্রোগ্রাম হিরোতে প্রত্যেকটা মডিউলের উপরে একটা করে অ্যাসাইনমেন্ট থাকে, হ্যাঁ, যেমন মোটামুটি 12টার মতো মডিউল আছে, তো প্রত্যেকটার মধ্যে অ্যাসাইনমেন্ট থাকে। স্বাভাবিক করতেই যখন আমরা একটা মডিউল থেকে অন্য একটা মডিউলে পাস করি তখন অ্যাসাইনমেন্টটা একটু ক্রিটিক্যাল হয়ে থাকে, টাফ হইতে থাকে আর কি। যখন মোটামুটি 8 পর্যন্ত হ্যাঁ স্বাভাবিকভাবে ঠিকঠাক ছিল, হয়তো বা অতটা এফোর্ট দেওয়া লাগে নাই সম্ভব। যখন 8 করার পরে 9, 10, 11 আসে, তখন আসলে কেউ চাইলেও সেটা আসলে শর্টকাট টেকনিক দিয়ে করতে পারবে না। অ্যাসাইনমেন্ট একটু লম্বা থাকে, একটা রিকোয়ারমেন্ট থাকে, ওইটা ফিল আপ করতে হবে আর কি। এমন হয়েছে যে আমি সন্ধ্যার দিকে খাবার দাবার কমপ্লিট করে বসলাম, পরের দিন সকাল 8টায়, পরের দিন সকাল 8টায় আমি চেয়ার থেকে উঠছি, এর মধ্যে নন স্টপ। বাহ। তো এই ছিল অবস্থা। পরে যাই হোক মোটামুটি সবগুলো অ্যাসাইনমেন্ট খুব। আপনি প্রোগ্রামিং সম্পর্কে জানছেন কখন? আসলে প্রোগ্রামিং সম্পর্কে মূলত আসলে প্রোগ্রামিং হিরোর মাধ্যমে জানা, এর আগে আসলে ওরকমভাবে কিছুই জানা ছিল না। শুধু জানতাম কি HTML CSS একটা বেসিক আইডিয়া ছিল, ডিজাইন করা যায়, বাট ইন্টারেক্টিভিটি কীভাবে করা লাগে সেটা আমার জানা ছিল না। কেউ যদি মনে করে আমি সিএসসি নিয়ে ইমুক তিমুক ইউনিভার্সিটি পড়াশোনা করবো, তো আমি প্রোগ্রাম হয়ে যাব, দ্যাটস অ্যাবসলিউটলি ফলস। আপনাকে কোনো ইউনিভার্সিটি প্রোগ্রাম বানাতে পারবে না। তাদের যে কারিকুলাম, এই কারিকুলাম দিয়ে পৃথিবীর কোনো স্টুডেন্ট সে পারবে না, সে যদি নিজ থেকে এফোর্ট না দেয় বা নিজ থেকে কোনো কিছু শেখার আগ্রহ না দেখায়, মানে কোনোভাবে পসিবল না। ইভেন আমার যারা ডিপার্টমেন্টের ফ্রেন্ড আছে ম্যাক্সিমামগুলো আসলে কী বলে আউট অফ আইটিতে আছে। আচ্ছা, সে প্রোগ্রামিং জানে, সে তো আইটিতে কেউ নিবে না। এখানে তো রেফারেন্সে কাজ হবে না, আপনি আমাকে রেফারেন্স করে পাঠালেন, বাট আমি প্রোগ্রামিং জানি না, কেউ নিবে? স্কিল ছাড়া জব হয় না, স্কিল ছাড়া জব হয় না। এর মধ্যে যদি আপনার রিজুমি ঠিক না থাকে, পোর্টফোলিও না থাকে, তাহলে তো আপনাকে মানে প্রোগ্রাম সম্পর্কে আইডিয়াই নেই। দ্যাট মিনস আমার স্কিল আছে কিন্তু আমি রিজুমিটা শো করতে পারছি না, বা আমার রিজুমি ঠিক নাই, তাহলে কিন্তু আমি জব পাবো না। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটা বিষয় বলে রাখি। আমি যখন অ্যাপ্লাই করা শুরু করি থ্রু প্রোগ্রামিং হিরো, বাট তখন আসলে আমার কোনো সিলেকশনের মধ্যে কোনো নামই আসে না। কারণ আমি পরে যাই হোক আমার যখন রেজুমিতে হয়তো বা কোনো একটা প্রবলেম ছিল, পরে আমার যে মেন্টর ছিল ওনাকে বললাম যে এই সমস্যা, তো উনি রিভিউ করে দিয়ে গেলো আর কি। যে এই মেন্টরটা আপনি কীভাবে পাইছেন? আমরা কি কোর্সের মধ্যে আসলে আমাদের জব প্লেসমেন্ট মেন্টর থাকে, নাকি কোর্সের পর একটা প্রসেস থাকে, সেই প্রসেসে পাস করার পর তারপর আমরা? আচ্ছা, তাহলে বলি। সেটা হচ্ছে আমাদের তো মোটামুটি অ্যাসাইনমেন্ট থাকে 12টা অ্যাসাইনমেন্টের মধ্যে কিছু রিকোয়ারমেন্ট থাকে যে এত% মার্কস পাওয়ার পরে আপনাকে জব প্লেসমেন্ট দেওয়া হবে, ইন গেম দেওয়া হবে। তো মোটামুটি আমি সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে ইন গেম নামে একটা প্রসেস আছে, ওইখানে আমি চান্স পাই। চান্স পাওয়ার পরে অবশ্য কী বলে থ্রুইং ইন্টারভিউ, কিছু ইন্টারভিউ ফেস করার পরে আমি ওইখানে চান্স পাই। আর সবচেয়ে বড় বিষয় এই যে 2টা স্টেপ ছিল ইন্টারভিউ দেওয়ার, আমি যখন ওই 2টা ইন্টারভিউ ফেস করি আমার আসলে তখন থেকে আসলে কনফিডেন্সটা মনে হচ্ছে একটু বুস্ট হওয়া শুরু হয়েছে যে কী ব্যাপার, আমাকে যে কোশ্চেনগুলো করতেছে আমি অলরেডি ফ্যামিলিয়ার বা আমি পারতেছি। যাই হোক, তো পরে আমি চান্স পাই ইন গেমের মধ্যে। তো ইন গেমে আমি ছিলাম, আমার টিমের লিডার ছিলাম আর কি, আমার আন্ডার আরও 5 জন ছিল। তো আমার ওইখানে মেন্টর ছিল, প্রোগ্রামিং হিরোতে একজনকে মেন্টর দেওয়া হয়, ওনার নামটা আসলে অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে আমাদের সময় সেজিতে আপু, উনি ছিল আমার জব প্লেসমেন্টের মেন্টর। আর এখানে একটা কিছু বলে রাখি, সেটা হচ্ছে ইন গেমের জন্য আবার আরেকটা মেন্টর থাকে, জব প্লেসমেন্টে একটা, ইন গেমের জন্য আরেকটা। ইন গেমের আমার মেন্টর ছিল সুমায়তন রাপু, ওনার প্রতি আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি পুরা টিমটাকে ব্যালেন্স করার জন্য যে বিষয়গুলো পরামর্শগুলো দেওয়া দরকার উনি দিয়েছিলেন, যার কারণে আপুকে অনেক অনেক ধন্যবাদ। তো ইভেন এমন হয়েছে যে যদি আমার মানে টিম মেম্বার সাথে কোনো একটা বিষয় নিয়ে একটু তর্ক তৈরি হয়ে যায় আর কি, তো পরে জিনিসটা যদিও আসলে টিমের মধ্যে স্বাভাবিক করতে মানে একসাথে কাজ করতে গেলে কিছু না কিছু হতেই পারে, এটা স্বাভাবিক কিছু না, প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে আর কি। পরে যাই হোক জিনিসটা হয়তো বা তন্ত্র কোনো জানতে পারে, তো যার মধ্যে আর আমার মধ্যে মানে কনফ্লিক্টটা হয়েছে, তো উনি জিনিসটা মানে শোনার পরে আমাদেরকে একটা মিটিং বসে উনি স্মুথলি মানে সর্ট আউট করে দিয়েছে। তো একজন মানে মেন্টর যদি এইভাবে আসলে আমাদের প্রতি মানে রেসপন্সিবল দেখায়, আসলে এখান থেকে তো আপনি বেরোতে পারবেন না, মানে পজিটিভ কিছু ছাড়া। তো
তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই ইনকামটা আসলে শেষ করার পরে ওইখানে কিছু রিকোয়ারমেন্ট ছিল যে ইনকামের মধ্যে কিছু রিকোয়ারমেন্ট মানে ফুলফিল করার পরে আপনি জব প্লেসমেন্ট টিমে চান্স পাবেন। যাই হোক, তো তন্দ্রাপুর সহযোগিতায় মোটামুটি খুব ভালোভাবেই আমরা ইনকামটা শেষ করতে পারি। ইভেন খুব ভালো একটা প্রজেক্ট দাঁড়ায় যেটা আমাদের রিজুমিতে অ্যাড করার জন্য আসলে যথেষ্ট একটা টিম প্রজেক্ট, যেখানে মানে 6 জন টিম মেম্বার একসাথে কাজ করবে। গিটহাব কোলাবোরেশন থেকে শুরু করে প্রফেশনাল বিহেভিয়ার, ইচ অ্যান্ড এভরিথিং, অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং। ইভেন এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা যারা বাঙালি আছি, মানে বুম মারলে মুখ দিয়ে ইংলিশ বের হবে না আপনার মুখ দিয়ে। সেইখান থেকে প্রত্যেকটা টিম মেম্বার মুখ দিয়ে মানে ফ্লুয়েন্টলি ইংলিশ বের করা আসলে এটা ইটস নট ইজি ম্যাটার। যাই হোক, তো আমরা আসলে এখানে ইনকামের যে আরেকটু প্রসেসের কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেক দিন আমাদের কাজের আপডেট দেওয়া হচ্ছে, তাও কি সেটা ইংলিশের মাধ্যমে। ইভেন নির্দিষ্ট একটা ডেডলাইনের পরে আমাদের ওই কাজের উপর একটা প্রেজেন্টেশন টাইপের কিছু একটা দেওয়া লাগে, আমরা আসলে কতটুকু কাজ করছি বা ইভেন আমরা কতটুকু আসলে উপস্থাপন করতে পারতেছি, এটার উপর মার্কিং আছে। আচ্ছা, মানে প্রেজেন্টেশন দেওয়া লাগে। প্রত্যেকটার উপর একটা মার্কিং আছে যে আপনার প্রেজেন্টেশন ভালো হলে বা আপনার যেই মানে রিকোয়ারমেন্টগুলো ছিল ওইগুলো ফুলফিল করতে পারলে এটার উপর মার্কিং করা হবে। এই মার্কিংগুলো যোগ করার পরে ফাইনাল একটা মার্কিং করা হয় যে এই পরিমাণ মার্কস পাইলে আপনাকে আমরা জব প্লেসমেন্টে নিয়ে যাব, মানে প্লেসমেন্ট বুট ক্যাম্প। হ্যাঁ, বুট ক্যাম্পে নিয়ে যাবো আর কি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি যেহেতু আমি টিম লিডার ছিলাম, চেষ্টা করছি সবাইকে নিয়ে খুব ভালোভাবে কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ সেটা সাকসেসফুলি করতে পারি। ইভেন আমরা 6 জন একসাথে জব প্লেসমেন্টে আমরা চান্স পাই। 6 জন? একজনও বাদ যায়নি? একজনও বাদ যায়নি। বাহ। আচ্ছা, তো এরপরে শুরু হচ্ছে আমাদের জব প্লেসমেন্টের বোট ক্যাম্প শুরু হয়। ওইখানের মেন্টর ছিল আমাদের সুমাই সেজুতি আপু, জাস্ট অসাম পারসন একজন। আচ্ছা, তো পরে উনি আমাদের আসলে কীভাবে আসলে একটা রিজুমি ঠিকভাবে করা লাগে, কীভাবে অ্যাপ্লাই করা লাগে, কোন অ্যাপ্রোচে করা লাগে, সবগুলো উনি হাতে কলমে বলা যায় আমাদেরকে দেখে গেছেন। যাই হোক, ইনিশিয়ালে যখন আমি অ্যাপ্লাই করতাম আসলে আমার কোনো রেসপন্সই আসতো না। ইভেন প্রোগ্রামিং হিরোর মানে টিম থেকে বিভিন্ন ধরনের আসতো, কী বলে রেফারেন্স আসতো, সেইখানে আমি সিলেক্ট হইনি। কারণ তারা তো আসলে আমি প্রোগ্রামিং স্টুডেন্ট এই জন্য তো আমাকে কেউ রেফার করবে না। যদি আমার রিজুমি ঠিক না থাকে, ভালো কোনো প্রজেক্ট না থাকে, আমাকে কখনো রেফার করবে না। বা আপনি যদি অ্যাপ্লাইও করেন কেউ নিবে না। কেউ নিবে না। কেন নিবে আপনাকে? হ্যাঁ, আমার স্কিল ঠিক নাই, আমার এখানে আসলে কী বলে পোর্টফোলিও ঠিক নাই, রিজুমি ঠিক নাই, তাহলে কেন নিবে? আমরা প্রোগ্রামিং হিরো এই জন্য না, তারা রাইট পার্সনকে রাইট ওয়েতে তারা রেফার করে দেয় বা সুযোগ দেওয়া হয় আর কি। তারপরে আমি জিনিসটা শেয়ার করলাম আমার মেন্টরের সাথে, যাবো আমার তো আসলে কোনো কলই আসতেছে না। তারপরে কি আপনার কাছে ফ্রাস্ট্রেশন লাগে নেই যে আমার আশেপাশে সবাই জব পেয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না? হ্যাঁ, এটা ছিল যে ঠিক আছে, কী ব্যাপার, আমার আসলে সিলেকশন আসতেছে না কেন? বাট আমার বিশ্বাস ছিল যে আমি এখানে আসি মানে আমাকে তারা ছেড়ে দিবে না। কারণ আমি প্রথমেই বললাম যে প্রোগ্রামিং হিরো কাউকে ছেড়ে দিবে না, যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি তারা নিয়ে আসবে। একটা কথা আছে যে যতক্ষণ তুমি লেগে থাকবা ততক্ষণ আমরা লেগে আছি। তো এটা ছিল, তো আমার মানে সেই বিষয় ছিল যে ঠিক আছে, আমার হয়তো বা কোনো একটা ইস্যু আছে এই জন্য আসতেছে না, বাট আমাকে তারা ছেড়ে দিয়ে বা দিবে না। তো পরে আমি জিনিসটা শেয়ার করার পরে উনি আমার রিজুমিটা একটা ওভারভিউ করলো। দ্যাটস দ্য কী বলে গেম চেঞ্জিং মোমেন্ট ইন মাই লাইফ। এরপরে যতগুলা অ্যাপ্লাই করছি সবগুলোতে আমি সিলেক্টেড। 5টা ইন্টারভিউ দিছি, আমার 3টা জব হয়েছে। বিলিভ করা যায়? মানে 5টা থেকে 3টা? বাহ। মানে অনেকেই তো বলে হচ্ছে যে আমি অনেক অ্যাপ্লাই করতেছি কিন্তু আমার তো কল আসতেছে না। স্টিল এখনও আমার জানা মতে অনেকে বুট ক্যাম্পে আছে, এখন আমার জানা মতে। বাট আমি লেগে আছে। হ্যাঁ, লেগে আছে। হয়তো বা কোনো না কোনো একটা প্রবলেম আছে, বাট তাদের হয়ে যাবে অতটুকু বিশ্বাস আছে। বাট আমি 5টা ইন্টারভিউর মধ্যে আমার 3টাই জব কনফার্ম। এর মধ্যে একটা না হওয়ার কারণ হচ্ছে ওইখানে মানে অ্যাপ্লিকেশন পরে প্রায় 200-র মতো, আমরা সিলেক্ট করি 4জনের মধ্যে যে কোনো একজনের সাথে পিক করতেই পারে, একটু 19-20 হলেই। তো সেইখানে আমরা 4 বছর ইন্টারভিউ দিই। আনফর্চুনেটলি সেটা আমার হয় নাই। এখন কেন হয় না সেটা হয়তো বা যারা সিলেক্টেড করছে তারা হয়তো বলতে পারবে আর কি, তো সমস্যা নেই। তো পরে বাকি যে ইন্টারভিউগুলো আমি দিই আলহামদুলিল্লাহ আমার 3টাতে হয়ে যায়। এর মধ্যে একটা ছিল দেশের বাইরের কোম্পানি, ছিল কানাডিয়ান বেস, ওইটা ছিল রিমোটলি আর কি, দেশের বাইরে। আর বাকি 2টা ঢাকাতেই। আর 3 নাম্বার জব বর্তমানে আমি যেই কোম্পানিতে জব করতেছি সেই কোম্পানিতে বর্তমানে আমি কর্মরত আছি আর কি, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাহ, মাশাআল্লাহ। তো এই যে বিদেশি জব, এটাকে আপনি অ্যাভয়েড করছেন কেন? বা অনেকে তো বলে দেশের জব খারাপ, বিদেশের জব ভালো। বা আপনি বিদেশের জব বাদ দিয়ে কেন আপনি দেশেরটা চুজ করলেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, প্রথমত আসলে একটা সুকল্ড কথা আছে আর কি, যে আসলে কি যে বাংলাদেশে মেধাবী নেই।
আমি এটা বিলিভ করি না। কারণ যদি মেধাবী না থাকতো ভাই, তাহলে হাজার হাজার মানুষ কীভাবে জব করতেছে? বেকার থাকতো। আচ্ছা, আমি আমার কথা বললাম, আমি স্টুডেন্ট হিসেবে ভালো না, হয়তো বা আমি পড়াশোনার ওরকম মনোযোগী ছিলাম না, বাট আমার জব কীভাবে হলো? প্রত্যেকের মধ্যেই এমন কিছু কোয়ালিটি আছে যে কি না তারা ওই দিক দিয়ে সে এক্সপার্ট, বাট অনেকে হয়তো আমাদের সেই সুযোগটা দিচ্ছে না বা পাচ্ছি না। বাংলাদেশের স্টুডেন্টরা যদি ভালো না হতো বা তাদের মধ্যে এরকম না থাকলে ভাই, হাজার হাজার ছেলে পেলে দেশে বাইরে জব করতেছে, কীভাবে হচ্ছে? তো সেই ক্ষেত্রে আমি জবটা ছাড়ার পিছনে কিছু রিজন আছে, যেহেতু মানে ইউরোপের ইয়েগুলা মানে টাইম জোনগুলো আসলে ম্যাচ করে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে এটা আসলে আমার পক্ষে আসলে ব্যালেন্স করাটা বা মানে সারা রাত জেগে জব করাটা, এটা আসলে আমার জন্য একটু মানে খুবই ডিফিকাল্ট ছিল আর কি। যেটা আসলে ইভেন আমি তো মানে সাথে সাথে জব ছেড়ে দিই না, যখন আমি অন্য একটা অপরচুনিটি পাইছি তখন চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু আমি দেশে পাচ্ছি তা আমার দরকারটাই রাত জেগে কাজ করার, আমি এটা মানে ছেড়ে দিই আর কি, সুইচ করি বাংলাদেশের জবের মধ্যে। তো আমি এখন বাংলাদেশি কোম্পানির জব করতেছি। যেহেতু একবার আমি আসলে দেশের বাইরে সিলেক্টেড হয়েছি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে পরবর্তী কখনো যদি আমি অ্যাপ্লাই করি হয়ে যাবে, আর সেই কনফিডেন্সটা স্টিল আছে। আর আমরা তো প্রতিনিয়ত মানে প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছি, নতুন নতুন টেকনোলজি শিখতেছি বা এক্সপ্লোর করতেছি, সেক্ষেত্রে আত্মবিশ্বাস আর হচ্ছে ডেডিকেশন, এই জিনিসটা থাকলে আপনাকে আটকাতে পারবে না। কারণ আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যদি আমার কথা আমি বলি ভাই, যেই ছেলে জীবনে সিএসসি মানে জানে না, সিএসসিতে 4 বছর মানে পড়াশোনা করে ফেললো, তারাও আসলে সে প্রোগ্রামিং জানে না, ওই ছেলেটা যদি আসলে 5টা ইন্টারভিউ দিয়ে 3টা জব করতে পারে, আপনি পারবেন না কেন? না, আমি আসলে অবাক হয়েছি যে আপনার ছোটোবেলা কাটছে হচ্ছে বিদ্যুৎ ছাড়া, আপনার ওখানে সৌর বিদ্যুৎ ছিল না, তারপরে হচ্ছে আপনি হারিকেন দিয়ে পড়াশোনা করছেন, সিএসির মানে জানেন না, আর সেখান থেকেই আপনি এই যে সিএসিতে যারা পড়ে তারা স্বভাবতই কী হয় যে সবচেয়ে লুক্রেটিভ জব হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রাইট? আর সেই জবে আপনি করতেছেন, মানে এটা তো বিশাল একটা ব্যাপার। তো এটার জন্য আসলে আপনার ডেডিকেশন ছিল, আপনি একটা গাইডেড এনভায়রনমেন্ট পাইছেন, যার মাধ্যমে আপনি আসলে আজকে এই জায়গায় পৌঁছাইছেন আর কি। তো অনেকেই তো বলে যে হচ্ছে যে আসলে আমি ট্রাই করি পারি না, বা অনেকে মাঝপথে ছেড়ে যায়, তাদের জন্য আসলে আপনার উপদেশ কি? আচ্ছা, সেটা হচ্ছে দেখেন, আসলে মানুষ পারে না এমন কোনো কিছু নাই, তবে এখানে একটা পার্থক্য হচ্ছে যে আমাদেরকে যদি আসলে ফ্রিডম দেওয়া হয়, এর মধ্যে 90+ আসলে সেই ফ্রিডমটা কাজে লাগাতে পারবেন না, সে তার মতো করে কাজ করবে, ইচ্ছা হইলে করলো, ইচ্ছা না হইলে করলো, এরকম। বাট যখন আপনি একটা গাইডেড এনভায়রনমেন্টে মানে থাকবেন, তখন কি হবে, আপনার কাজটা করতে হবে, না করলে আপনি কোনো একটা রিওয়ার্ড মিস করবেন। এই যে জব প্লেসমেন্ট, আমরা যখন বেচের মধ্যে কোনো একটা বেচে এনরোল করি, প্রথম টার্গেট কী থাকে যে আমি কোর্সটা খুব ভালোভাবে করবো, অ্যান্ড দেন জব প্লেসমেন্টে যাবো। মানে জব প্লেসমেন্ট ব্যাপারটা এরকম একটা বিষয় যে সোনার হরিণের মতো, যারা আসলে নতুন নতুন প্রোগ্রামিং শিখে, কারণ এখানে যাওয়া মানে অলরেডি আপনি জব পেয়ে গেছেন। এটা বলতে পারি, কেন বলতে পারি, কারণ আমি আমার যারা আশেপাশে আছে অলমোস্ট সবারই জব হয়ে গেছে। তার মানে কি, এখানের মানে রেশিওটা খুব বেশি। জব প্লেসমেন্টে যাওয়ার পরে কেউ জব পায় না, মানে লেগে থাকার পরে, এটা হয় না, কারণ আপনাকে মানে তারা ছাড়বেই না। যেমন আমি যদি আমার মানে জব প্লেসমেন্টের কথা বলি, মোটামুটি একটা লম্বা সময় আমরা জব প্লেসমেন্ট করার পর ঠিক আছে, আমরা হয়তো অনেকে জবে জয়েন করে ফেলছি, বাট অনেকে হয়তো হয় না, কিছু সংখ্যক লোক থাকবেই, হয়তো একটু লেট হবে আর কি, এমন হইতে পারে তারা আরও ভালো কিছু ডিজার্ভ করে বা পাবে এরকম কিছু একটা। বাট প্রোগ্রামে কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না, বরং তাদেরকে আরও একটা ভালো এনভায়রনমেন্টে রাখছে। দেবেন কাউকে মানে বের করে দেয় না যে শেষ তুমি চলে যাও, হ্যাঁ, এটা কখনো হবে না। তারা স্টিল এখন অবধি, আমি বেজ 8-এর স্টুডেন্ট, এখন অবধি বেজ 10 চলে, এখনও তারা বুট ক্যাম্পে আছে জবের জন্য। এটা আসলে মানে আনবিলিভেবল। জব পাওয়া তো একটা চ্যালেঞ্জিং বিষয়, আর হচ্ছে জব পাওয়ার জন্য অনেক কিছু রেডি রাখতে হয়, হয়তো বা আজকে কারো হচ্ছে, কালকে অন্যের হবে। আপনি স্কিলে জব হবে না, শুধু স্কিলে জব হবে না, ইম্পসিবল। কারণ আপনি স্কিলে শো করার জন্য মানে ওয়েটটা কি, আপনার ভালো একটা রিজুমি লাগবে, একটা পোর্টফোলিও লাগবে, অ্যান্ড দেন কিছু প্রজেক্ট লাগবে, যেটা দেখলে একজন রিক্রুইটার বা এইচআর বুঝতে পারবে না ছেলেটা বা মেয়েটা প্রোগ্রামের সাথে কানেক্টেড, সে কন্টিনিউয়াসলি প্রোগ্রামিং করতেছে, বা তার প্রজেক্ট দেখে মনে হচ্ছে সে না কিছু পারে। এখন যদি আমি সুই করে তো না পারি, তাহলে আপনাকে ইন্টারভিউতে কেন ডাকবে? একটা ইন্টারভিউর প্রসেস তো এত ইজি না। যখন সার্কুলার দেওয়া হয়, শত শত ছেলেমেয়েরা অ্যাপ্লাই করে, এখান থেকে মানে শর্ট লিস্টেড করা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। তো ওখান থেকে আপনি কেন নেবে যদি আপনার রেজুমি ঠিক না থাকে? যখন আপনার রেজুমিটা আইকিচি হবে, তখন আপনার রেজুমিটা তারা স্টাডি করবে, আপনার প্রজেক্টগুলো দেখবে, সব কিছু ঠিকঠাক, তার মানে আপনাকে তারা ওয়েলকাম করবে ইন্টারভিউ দেওয়ার জন্য। দ্যাট মিনস মানে ফ্রেশারদের জন্য প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট।
অবভিয়াসলি ইম্পর্টেন্ট। তো আমরা তো অনেকেই দেখি আসলে মানে প্রজেক্ট করে কিন্তু আসলে প্রজেক্টের মতো করে না, যে দেখা যায় কি কোনো সময় এটা কাজ করে ওটা কাজ করে না। তো আসলে কোনো একজন স্টুডেন্ট যখন হচ্ছে আমাদের L1 কোর্সটা করবে, যেটা আপনি করে আসছেন, তাদের আসলে মন মানসিকতা বা মাইন্ডসেট কীরকম থাকা উচিত প্রজেক্ট করার বিষয়ে? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে কি, প্রোগ্রামিং হিরোর যে প্ল্যাটফর্মটা আছে ওইখানে আসলে সবাইকে আসলে বলা হয় কি, মানে বলা যায় আসলে আপনাকে হাতে কলমে শেখাবে। আপনি যে প্রজেক্ট যে করবেন, যদি আপনি এক্সপিরিয়েন্স না হন, আপনি তো আসলে প্রজেক্টের ডিজাইন সম্পর্কে আপনার ওরকম ভালো সেন্স থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। যখন আপনি কারো আন্ডারও থাকবেন, তার মানে দ্যাটস মিন সে আপনার মেন্টর হইতে পারে, সিনিয়র কেউ ইনস্ট্রাক্টর হইতে পারে, তো অলরেডি তারা এইসব নিয়ে কাজ করে আসছে, এক্সপিরিয়েন্স। তো সেই ক্ষেত্রে তারা আপনাকে যে ইনস্ট্রাকশন দিবে, আপনি সেটা ফলো করলে আপনার অটোমেটিক্যালি ডিজাইন সেন্স ভালো হয়ে যাবে। আপনি নিজ থেকে তো আসলে মানে কী বলে, যেমন একটা বাচ্চা সে কি জন্ম থেকে কথা বলে শিখতে পারে? তার মা আছে, বাবা আছে, আশেপাশে ইনভায়রনমেন্ট আছে, এই ইনভায়রনমেন্ট থেকে কিন্তু সে আচার আচরণ বিহেভিয়ার শিখে, তাই না? রাইট। তাহলে এখন আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, যেমন আমার ইংলিশ বলতে মানে মানে সিম্পলি এটা কষ্ট হবেই বা একটু চ্যালেঞ্জিং হবে। যে ছেলেটা জন্মের পর থেকে স্কুলে পড়াশোনা করছে ইংলিশ মিডিয়ামে, তো সেই ইংলিশে ফ্লুয়েন্ট হবে, এটা স্বাভাবিক। স্বাভাবিক স্বাভাবিক, হ্যাঁ। আপনি যখন একজন ডেভেলপার আন্ডারে কিংবা ডিজাইনার আন্ডারে বা একটা এনভায়রনমেন্টে থাকবেন, আপনি অটোমেটিক্যালি আপনার ডিজাইন চেঞ্জ বলেন, আপনার প্রজেক্ট বলেন, ভালো হয়ে যাবে, এটা স্বাভাবিক। আমি নিজে যতটুকু আগাইতাম, আমি যদি একটা গাইডেড এনভায়রনমেন্টে থাকি, আমি আরও অনেক দূর আগাইতে পারবো, ফার আগাইতে পারবেন এবং অনেক দ্রুত আগাইতে পারবো। হ্যাঁ, এটাই পসিবল। আদারওয়াইজ মানে একা একা হ্যাঁ পসিবল, বাট আসলে খুবই চ্যালেঞ্জিং। যেই কাজটা আমার একা করতে যদি সময় লাগে 1 মাস, আমি যদি কোনো মেন্টরের আন্ডারে করি, সেটা 10 থেকে 15 আমার হয়ে যাবে, কারণ আমি একটা গাইড পাচ্ছি। আচ্ছা, আমরা অনেক সময় শুনি যে একা কাজ করতে গেলে অনেক সময় ডিস্ট্র্যাকশন হয়, অনেকে তো ডিস্ট্র্যাক্টেড হয়ে ছেড়ে দেয়, বা দেখা যায় কি 1 দিন করে 3 দিন করেন, এরকম সমস্যা হয় আর কি। তো আপনি আসলে ডিস্ট্র্যাকশন কিভাবে ম্যানেজ করছেন? কারণ অবশ্যই আপনার লাইফে ডিস্ট্র্যাকশন আছে। আমি তো অলরেডি যেটা মেনশন করলাম যে অনেকগুলা ডিপেন্ডেন্সি, সবাই, আমি আরেকটা কথা বলি, সবাই তো আসলে সাকসেস স্টোরি শুনতে খুবই মানে এনজয় করে, রাইট। বাট ফেইলিওরটা কে শোনে? আমার ফেইলিওর কিন্তু প্রথমে বলতাম যে আমি বেচ মানে 6-এ ভর্তি হওয়ার পরে বিভিন্ন ডিপেন্ডেন্সি থাকার কারণে ওইখান থেকে আমি সরে যাই, এটা আমি ফেইলিওর। ইভেন আমি রিসেট দেওয়ার পরও তখন আমি কমপ্লিট করতে পারি নাই, এটা আরেকটা ফেইলিওর। অ্যান্ড দেন আমি মুভ অন করছি। কীভাবে? আমাকে করতে হবে, আমি পারবো না কি জন্য, নিয়ত ঠিক ছিল, আমাকে করতেই হবে, কারণ তাছাড়া আমার কাছে অন্য কোনো ওয়ে নাই। কারণ আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, এখন যদি আমি অন্য একটা কোম্পানিতে একটা মার্কেটিংয়ে জব করি, সেটা কি আমার জন্য সুইট করবে? তার চেয়ে বড় কথা হলো আমি মানে সিসি কেন পড়লাম? লস। আমার ইচ্ছা ছিল, আমার ডেডিকেশন ছিল, আমি পেরেছি, আপনিও পারবেন। বিলিভ থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। যেমন এখনও আমার মানে যে আত্মবিশ্বাস, যে আমি বললাম না যে যদি আমি 2টা কোম্পানি থেকে মানে ইন্টারভিউ কল পাই অ্যাজ এ ফ্রেশার বা এজ এ জুনিয়র ডেভেলপার, কারণ নর্মালি তো আপনাকে তো যখন আপনি একজন জুনিয়র ডেভেলপার হিসাবে জব করতে যাবেন, আপনাকে তো আসলে মানে সিনিয়র টাইপের কোশ্চেন করবে না, আপনাকে বেসিক কোশ্চেনগুলো করবে, আপনার ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো করবে। আমার প্রতি আমার নিজের প্রতি সেই কনফিডেন্সটা আছে যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ যতটুকু মানে কাজ করার জন্য দরকার এনাফ আমার নলেজ আছে। তো একটা রিক্রুটার আমাকে কোশ্চেন করলে আমি যদি সেগুলো ঠিকভাবে ফেস করতে পারি, তাহলে আমার চাকরি কেন হবে না? রাইট। আপনার রিজুমি পছন্দ হওয়ার পরে তো আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, ঠিক আছে আপনি ইন্টারভিউ করেন, তাই না? এখন যদি আপনার রিজুমিটা ঠিক না থাকতো, পোর্টফোলিও ঠিক না থাকতো, তাহলে আপনি কল করতো? অবশ্যই করতো না। অ্যান্ড দেন ফাইনাল স্টেপ হচ্ছে আপনার ইন্টারভিউ, যে আপনি কীভাবে তাদেরকে হ্যান্ডেল করতে পারেন। এই স্টেপগুলো ফলো করতে হবে একদম জব পাওয়ার জন্য। রাইট। তো আপনি এই যে পুরো প্রসেসটা, এটা আসলে কীভাবে শিখলেন এবং কীভাবে অ্যাপ্লাই করলেন? আচ্ছা, সেটা হচ্ছে আমি বলি, আমি জানতাম না আসলে কীভাবে একটা রিজুমি লিখতে হয়, সেটা একজন ডেভেলপার হিসাবে বা একজন ইঞ্জিনিয়ার হিসেবে একসাথে কিছু হইতে পারে। আমি জানতাম না আসলে একটা রিজুমি কীভাবে লিখতে হয়। সেইখান থেকে আসলে আমার হাতে কলমে শেখা আসলে কীভাবে রিজুমি লিখতে হয়, কীভাবে আসলে কোন কোন ফিচারগুলো রাখা দরকার বা কোন টাইপের প্রজেক্ট রাখা দরকার, কী কী টাকা দরকার রাখতে পারে আর কি। ইভেন এখন আমি 5 জনকে বা 10 জনকে শেখাইতে পারবো আসলে একটা রিজুমি কীভাবে লেখা লাগে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারো, যদি আপনি এই ফর্মেটগুলো ফলো করেন, বা আপনাকে আসলে যদি আপনার প্রজেক্ট ঠিক থাকে, এখানে প্রজেক্টের বিষয় তো আমি বলবো না, আমি বলবো যে আমি আপনাকে রিজুমি মানে কীভাবে লিখতে সেটা বলে দিব, বা আমি আপনাকে দেখাই দেবো। যদি আপনি এটা ফলো করতে পারেন, প্লাস আপনার যেই প্রজেক্টগুলো থাকা দরকার 3টা প্রজেক্ট রাখতে পারেন, আর প্রজেক্ট কীভাবে করো সেটা আপনার বিষয়, আপ টু ইউ।
আমি আপনাকে রেজিউমে ফরম্যাটটা বলে দিব, যদি আপনি এই ফরম্যাটটা ফলো করেন, অ্যাপ্লাই যদি করেন, যেখানে আমি মানে সিলেক্টেড হয়েছি, যেখানে আমার রিজেক্ট আসতো বা আমি সিলেক্টেড হতাম না, সেখানে আমি মানে যখনই অ্যাপ্লাই করি আমি সিলেক্টেড, তার মানে কি স্পেশাল কিছু একটা আছে। এখনও যদি আমি অ্যাপ্লাই করি আমার মানে কল আসবে, কারণ আমার রিজিউমে ফরম্যাটটা এরকমভাবে সাজানো আছে। কারণ প্রত্যেকটা রিজিউমে একটা আইডিয়াল ফরম্যাট থাকে। আপনি যদি এখানে রিজিউমের জায়গায় সিবি দিয়ে দেন হবে না, কারণ রিজিউমে এখানে আর একটা ভুল করে মানুষ, মানে রিজিউমি সিবি মনে করে একই জিনিস, আসলে কি না। আমরা সিবি বলতে কি বুঝি, কাইন্ড অফ বায়োডাটার মতো। আপনি এখানে অনেক কিছু থাকবে, আর আপনার রিজিউমে লিখতে হবে 1 পেজের মধ্যে, 1 পেজে লেখাটা উত্তম আর কি। তো এখানে আসলে আপনার যত মিনিমাইজ করে আপনি ইলাবোরেট করতে পারেন, মানে মিনিমাইজ করে আর কি, ঠিক আছে, মূল পয়েন্টগুলো আর কি, তাহলে আপনার রিজিউমে সিলেক্টেড হবে। এগুলো আমার শেখা হচ্ছে প্রোগ্রামিং হিরোর থেকে। তাদের সাথে লম্বা সময় ছিলাম, ওইখান থেকে আমাকে দৌড়াদৌড়ি শেখানো হয়েছে আসলে কীভাবে একটা রেজিউমে সুন্দরভাবে লেখা লাগে। তো আলহামদুলিল্লাহ সেটার ফলাফল তো আমি নিজেই পেলাম। 1টা না 2টা না 3টা জব, অনেকের স্বপ্ন। ইভেন আমি আর একটা কথা বলে রাখি, আমি যখন বেচ 6-এ ছিলাম দেখতাম অনেকে জব হয়ে গেছে। আমার যদি একটা এমন একটা জব হইতো, প্লাস আমার নামে একটা এই যে ব্যানার বা একটা ছাপানো হইতো যে এই ছেলের জব পাইছে, আসলে এই জিনিসটা মানে খুবই একটা কল্পনার মধ্যে ছিল। যখন দেখলাম যে আমার জব হয়ে গেছে, মানে আসলে বিষয়টা এরকম যে আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি যে আমার জব হয়ে গেছে, তার মধ্যে প্রোগ্রামিং হিরো থেকে আমার নামে একটা ব্যানার ছাপানো হয়েছে যে লিটন এই কোম্পানির জব পাইছে। বিষয়টা আসলে আচ্ছা, এখানে একটা ছোটো করে একটা ডিসক্লেমার দিই যে অনেকেই মনে করে আসলে প্রোগ্রামিং হিরোতে ঢুকলেই জব পেয়ে যায়, এটা কি সত্যি? প্রোগ্রামিং হিরোতে ঢুকলে জব পেয়ে যেত, তাহলে প্রত্যেক বেস থেকে কমপক্ষে 5,000 পোলাপান জব পাইতো। আলটিমেটলি কয়জন পাচ্ছে? যারা প্রথম থেকে শেষ অবধি লেগে থাকে ডেডিকেশন দিয়ে, ইভেন তারা যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকে এইগুলো যদি আপনি ফলো করতে পারেন, অন্তত প্রোগ্রামিং হিরো বলবেন, বাট আমি বলে দেবো জব হবে। কারণ তারা কখনো বলে না যে প্রোগ্রামিং হিরোতে মানে এনরোল করার পরে আপনি জব পেয়ে যাবেন, বাট আমি বলে দেবো কেন? কারণ যেইখানে আমি এই সময়টা পাস করে আসছি, ইভেন আমি একাধিক জব পাইছি, তার মানে তারা যেই নির্দেশনাগুলো দিয়েছিল সেগুলো আমি ফলো করছি, এগুলো আমি দৌড়াদৌড়ে কাজ করছি, তো আমি জব পেয়ে গেছি। তা আপনি পারবেন না কেন? রাইট, দ্যাট মিনস আমাকে যেসব ইনস্ট্রাকশন দেওয়া হয়, যে মডিউলগুলো দেওয়া হয়, সেগুলো ভালো মতো প্র্যাকটিস করলে এবং আমি যদি খুব ভালো করি, যদি জব প্লেসমেন্টে যাই এবং লেগে থাকি, আমার একদিন না একদিন জব হবে। কিন্তু যারা লেগে থাকে না, তারাই আসলে এই প্রবলেমগুলোতে পড়ে আর কি। এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করি, সেটা হচ্ছে আসলে অনেকে জব প্লেসমেন্টে ঢোকার পরে হয় কি, একটা জব পাওয়া আসলে বললে হয়ে যায় না, একটু সময় লাগতে পারে বা ধৈর্যের একটা বিষয় আছে। অনেকের প্রথম মাসে হয়ে যায়, অনেকের 2 মাস 3 মাস এবং 6 মাস পরে জব হয়। এখন যে চিন্তা করা যায় না আমি এই অবধি আসতে পারছি, আমি দেখি না একটু সামনে কী হই, তারই জব হয়ে যাবে। এখন যদি আপনি জব প্লেসমেন্ট আসার পরে 15 দিন বা 1 মাসে হতাশ হয়ে যান, তাহলে তো আসলে আপনি আলটিমেটলি সাকসেস মুখ দেখতে পারবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে আমার জব হবে, আপনার জব হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমার অনেকগুলো ফ্রেন্ড কোর্স করছে, বাট হচ্ছে যে ওই যে ডেডিকেশন ছিল না বলে অর্ধেকের পর যায় নাই আর কি। তো দেখা যায় কি অনেকেই এখনও পর্যন্ত জাস্ট ঘুরতেছে আর কি, জাস্ট লাইফে কী করবে এখনও কিন্তু সন্দিহান। কিন্তু এখন আগের মতো সময় কিন্তু নাই যে আমি ভার্সিটি পাস করব, তারপর গিয়ে হচ্ছে যে আমি 1 বছর দেখবো কী করা যায়, এটা কিন্তু এখন নাই। সে সময়টা ভার্সিটি থেকে আমার প্ল্যান করতে হবে যে আমার কেরিয়ার আসলে আমি কোথায় নিয়ে যেতে চাই। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কি, কেউ যে চিন্তা করে যে না আমি ইউনিভার্সিটি পাস করার পরে জব করব, তাহলে ভাই আপনাকে ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার থেকে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কী করবেন। আপনি সফটওয়্যার ডেভেলপার হবেন, আপনি ওয়েব ডেভেলপার হবেন, যা কিছু হন না কেন, আপনাকে ফার্স্ট সেমিস্টার থেকে আপনাকে ডিসাইড করতে হবে যে আমি এইটা হব। অ্যান্ড দেন ওইটা ফলো করে আপনি সামনে আগাইতে থাকেন। যদি মনে হয় যে না আমার পক্ষে একা পসিবল না, তাহলে বা আমি একলা পারবো না, কী করলে আপনি পারবেন আপনি খুঁজে বের করতে হবে। আপনাকে কেউ বলে দিবে না যে তুমি ওইটা করো বলে দিবে না, আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কী করবেন। যদি কোনো একটা ছেলে ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার দেখে সে মাইন্ডসেট আপ করে আমি ইউনিভার্সিটি পাস করার পরে নিজেকে আমি একটা টপ লেভেলে দেখতে চাই, ইটস ভেরি মাচ পসিবল। কেন পসিবল? কেউ যদি 6 মাস প্রোগ্রামিং করে আর কেউ যদি 4 বছর প্রোগ্রামিং করে, পার্থক্য আপনি বলে মানে একটু চিন্তা করে নেন, মানে তার অবস্থান কোন জায়গায় হবে। আমরা 4 বছর ধরে করি না, আমরা করি না, অথচ 4 বছর প্রোগ্রামিং করলে মানে পৃথিবী জয় করা পসিবল।
6 মাসই করি না আমরা, যেখানে আমরা মানে আমি বলি যে 6 মাস প্রোগ্রামিং করার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ শত শত পোলাপান জব করতেছে ভালো ভালো মানে কোম্পানিতে। ওইখানে আপনি যদি মানে 4 বছর প্রোগ্রামিং করেন আপনি তো পুরো পৃথিবী জয় করে ফেলবেন, বাট আমরা সেটা করি না। তো তার মানে আমাদের মধ্যে সমস্যা। এই কারণে তো কোর্সের মধ্যে আমরা এত কিছু দেওয়ার পরেও পোলাপেন কিন্তু আগায় না, ওই যে চেষ্টা থাকে না। এখানে কিছু বিষয় আছে, হ্যাঁ মানুষের লাইফে ডিপেন্ডেন্সি থাকবে। এখন ডিপেন্ডেন্সি থাকা মানে আপনি ছেড়ে দিবেন না, আপনি প্রয়োজনে ব্যালেন্স করতে হবে, কচ্ছপের মতো আগান, সমস্যা নেই। আপনি যদি ঠিক আছে আপনি কোর্সে ফ্লো তো নেই, ঠিক আছে এটা হইতেই পারে। এখন যদি আমি চিন্তা করি না ঠিক আছে যেহেতু আমি আসলে পারতাছি না প্রত্যেক দিন 6 ঘন্টা সময় দেওয়ার জন্য, আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি, ঠিক আছে আমি 2 ঘন্টা পারতেছি, আমি 2 ঘন্টা করে আগাই। আপনি 2 ঘন্টা করে দিতে দেখেন, দেখবেন একটা সময়ের পরে সেটা হয়তো বা যদি আপনি সঠিক টাইম দিতেন তাহলে হয়তো বা 6 মাস হয়ে যেত, বাট আপনি যদি একটু কম দেন তাহলে সেটা সময় আরও বেশি লাগবে। বাট আপনি যদি লেগে থাকেন তাহলে আপনি শেষ হয়ে যাবে আলটিমেটলি। এটা তো আসলে মানে এমনটাও তো না, এটা মানে বাউন্ডারি লেস, একটা বাউন্ডারির মধ্যে আছে, আমরা যা শিখবো মোটামুটি একটা বাউন্ডারির মধ্যে আছে। তাহলে এখানে যদি আমার ডিউরেশন দেখা 6 মান্থ, এখন আপনি আসলে সময় দিতে পারতেছেন, এটা আপনার প্রবলেম না। হয়তো বা আপনার জব থাকতে পারে, আপনার আদার্স ফ্যামিলি ডিপেন্ডেন্স থাকতে পারে, যেটা আমার ছিল। আমার ছিল, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি এক কাজ করেন, প্রয়োজন আপনি সময়গুলোকে ভাগ করে যতটুকু সম্ভব এই সময়টা আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন, দেখবেন যে একটা সময় পরে আপনি ঠিকই আপনি গোলে পৌঁছে গেছেন। এখন সমস্যা হচ্ছে আমরা আসলে কি যখন কোনো কারণে ফ্লোতে হারিয়ে যায়, মানে মনে করি যে আমার দ্বারা হবেই না, এই যে আমি কোডিং ছেড়ে দিলাম, আমরা আসলে আর কোডিংয়ে ব্যাক করার কোনো ওয়ে নেই। এটা হচ্ছে একটা মানে মূল প্রবলেম। কারণ আপনি কোডিং থেকে হারিয়ে যাবেন কেন? আপনি 1 ঘন্টা পারতেন, 1 ঘন্টা সময় দেন না, দেন হয়ে যাবে তো, ওটাই তো জানা। হ্যাঁ, কিন্তু আমরা আসলে কি মানে আশা হারাই ফেলি, যার কারণে আসলে আমাদের তো প্রোগ্রামিং হয় না। বাট যারা প্রোগ্রামার তাদের আসলে প্রোগ্রামিংটাকে এনজয় করতে হবে। আর সবার লাইফের সাথে মিলালে তো হবে না, আমার টাইম ম্যানেজমেন্ট হবে আমার মতো করে। এখন আমি যদি অন্যের টাইম ম্যানেজমেন্টের সাথে আমি মিলাই তাহলে তো হবে না। স্টিল এখন আমার অনেক ডিপেন্ডেন্সি আছে। আমি একটু বলে রাখি, আমি কিন্তু লেভেল 2 মানে বেস 3 স্টুডেন্ট কিন্তু। এখন ঠিক আছে কোনো কারণে আমি করতে পারিনি, এটা আমার প্রবলেম না। হয়তো বা আমার আসলে 9 ঘন্টা অফিস করার পরে আরও কিছু ডিপেন্ডেন্সি আছে যেগুলো কোনোভাবে অ্যাভয়েড করা পসিবল না, হয়তো বা থাকবে না কোনো একটা সময় পরে। বাট আমি কিন্তু বসে নাই, আমি ফ্লোতে না ঠিক আছি, বাট যতটুকু সম্ভব আমি করতেছি। এর মানে কি যে আমি যতটুকু করি সামনের সময়গুলোতে এই অল্প অল্প করে দেখে গেছে কি আমার যে স্কিলটা এত বড় হয়ে যাবে। এখন যদি আমি মানে চিন্তা করলাম ঠিক আছে আমি যেহেতু ফ্লোতে নাই, আমার তো হবে না, ঠিক আছে আমি প্রোগ্রামিং করলাম না, তার মানে আপনার যা শিখছেন তা পর্যন্ত ভুলে যাবেন আপনি, আবার সেম জায়গায়। এখন ধরেন ফর এক্সাম্পল আমি বেস 3 স্টুডেন্ট লেভেল 12, আমি কোনো কারণে শেষ করতে পারি নাই, হয়তো আমার জব আছে, ডিপেন্ডেন্সি করতে পারি নাই। এখন যদি আমি এই কোর্সটা যেরকম আছে এবার রেখে দিই তাহলে কি আমার শেখা হবে? যদি আমি এইটাকে আমি অল্প অল্প করে আগাইতে থাকি, এখন মনে হয় ঠিক আছে মোটামুটি আমি তো কোর্সটা অলমোস্ট শেষের দিকে, আমার সাপোর্ট লাগবে, প্রোগ্রামিং তো চলা যায় নেই, এন্ট্রি করান, তারা তো বলে দিতেছে যে আমরা ছাড়বো না। তাহলে আপনার সমস্যাটা করতেই সমস্যা হচ্ছে যে আপনি হতাশ হয়ে গেছেন যে আমাকে দিয়ে প্রোগ্রামিং হবে না। এরকম হলে আপনি কখনো জব করতে পারবেন না, ইভেন আপনার যে গোল সেখানে পৌঁছাতে পারবেন না। গোললেস লাইফ তো আসলে এখন আর লিড করা যায় না আর কি। কারণ দেখা যাবে কি আমি যে অবস্থানে আছি 2 বছর পর সেম অবস্থানে থাকবো, 4 বছর পর সেম অবস্থানে থাকবো যদি আমি না আগাই আর কি। আমার একটা ফিক্স আসলে গোল থাকতেই হবে আর কি। আর বর্তমান সময়ে তো অনেক আগে থেকেই গোল সেট করতে হয়, কারণ আমি ইউনিভার্সিটি পাস করব তারপর গিয়ে হচ্ছে আমি 1-2 বছর ঘোরাফেরা করবো, এটা কিন্তু সময়টা নেই। বাংলাদেশে একটা সেক্টরে আছে যেখানে আপনি বলতে পারবেন যে আমার স্কিল আছে মানে আমার জব আছে, যেটা মানে অন্য কেউ বলতে পারুক বা না পারুক, আমি স্টিল এখনও বলি যে আমার এখন টেনশন করতে হবে না যে এই জবে চলে গেলে আমি কী করবো। ভাই সেই মেকানিজমগুলো আমার মধ্যে আছে, 1টা 2টা 3টা 5টা দিলে আমার ঠিকই হয়ে যাবে। যদি আপনার ভিতরে কোনো স্কিল না থাকে আপনাকে কেন জব দিবে? আপনি প্রুভ করতে পারবেন এখানে আপনি প্রুভ করতে পারবেন যে আমার মধ্যে স্কিল আছে, আমার জব হয়ে যাবে। বাট অন্য সেক্টর আছে যেখানে আসলে আপনি প্রুভ করতে পারবেন না, রাইট? প্রুভ করার সুযোগটা নাই তো আপনার। এখানে সুযোগ আছে, কারণ আমি যেখানে নিজে আমার অনেকগুলো স্বপ্ন ছিল আমি এই জব করবো সেই জব করবো, বাট আলটিমেটলি আমি চিন্তা করলাম যে একমাত্র বাংলাদেশের মধ্যে এই সেক্টরটা আছে যেখানে আপনি যদি বিলিভ করেন যে আপনার মধ্যে সেই স্কিলটা আছে, আপনার জবটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ ডান ইট। সো আপনি পারবেন। আর বড় কথা হচ্ছে আপনি বাংলাদেশ কোনো, আপনি কিন্তু বাসার মধ্যে বসে কিন্তু গ্লোবাল ওয়ার্ল্ডে কিন্তু আপনি অ্যাটলিস্ট অ্যাপ্লাই করতে পারতেছেন, কিন্তু অন্য জবের ক্ষেত্রে পারবেন না। সেটাই আমি তো দেখেন সবচেয়ে বড় বিষয় আসলে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তো অনেকে জানে না।
আপনি অ্যাপ্লাইয়ের প্রসেসটা জানান না। এখন অবধি অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, যা আমার পরিচিত অনেকে আছে, সে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করে ওইটার জন্য কি সিভি দরকার না রেজিউমি দরকার সেটা সে জানে না। তাহলে আপনার জবটা কীভাবে হবে? নিজের স্কিল দেখানোর জন্য প্রথমত আপনার এন্ট্রি নেওয়া লাগবে না? এখন যদি আপনি মুখে বললেন যে আমি তো এই কাজটা পারি, মুখে তো মানে আপনাকে কেউ নিবে না। ইভেন আপনার যদি নিজের কোম্পানি থাকে বা আপনার ভাইয়ের কোম্পানি, বাবার কোম্পানি, আপনাকে এখানে কেন বসাবে? আপনি জিনিসটা না বোঝেন, আপনি প্রোগ্রামিং না পারলে আপনাকে তো নিজের বাবার কোম্পানি হোক, ভাইয়ের কোম্পানি হোক, আপনাকে এখানে বসাবে না, কারণ আপনি সেটার যোগ্য না, মানে পারবেন না। দুদিন পর কোম্পানি চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। তো সেই জন্য আপনাকে যদি স্কিলফুল হন, আপনি যেই কোনো কোম্পানিতে আপনি জব করতে পারবেন। আর এখানে রেফারেন্সে কাজ হয় না, ঠিক আছে? আমি যদি রেফারেন্সে কাজ হইতো তাহলে তো ভাই প্রোগ্রামিং সবাইকে রেফার করে দিত যে ভাই তুমি যাও, তোমার জব হয়ে যাবে। কি হচ্ছে, প্রোগ্রামিং হিরো রেফার করার পর তারা ইন্টারভিউ প্রসেসটা কিন্তু ফলো করতেছে, বিভিন্ন টেস্ট দিচ্ছে, অনেক সময় প্রবলেম সলভিং দেয়, অ্যান্ড দেন যদি মনে হয়েছে না আসলে ছেলেটা ভালো, ওয়েলকাম, এইটুকুই। সুতরাং মানে এরকম না যে ঠিক আছে আমি প্রোগ্রামের ভর্তি হইলাম, আমি মোটামুটি ভালো করলাম, আমাকে পাঠাই দিতে হয়ে গেল না। তারা যদি পাঠাই দিত তাহলে তো তারা তো মানে চাইবে যে পুরো বাংলাদেশ থেকে বেকারত্ব দূর হয়ে যাক। বাট আপনাকে তো মানে সেই স্কিলগুলো গেইন করতে হবে। যদি আপনি সেইগুলো গেইন করতে না পারেন তাহলে আপনাকে তো আসলে কোম্পানি নিবে না। তো লিথন ভাই, আপনি লাইফে অনেক স্ট্রাগল ফেস করছেন আর কি, সেই তখন থেকে ছোটোবেলা থেকে অনেকগুলো ধাপ পার হয়েছেন। তো এই স্যাক্রিফাইসগুলো করছেন বলে তো আজকে এই অবস্থা নেই। তো এখন আসলে আপনার লাইফটাকে আপনি কেমন এনজয় করতেছেন? আলহামদুলিল্লাহ, এটাই সাকসেস যে আসলে আমি যেটা কল্পনা করি না যে আসলে আমি কখনো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা ডেভেলপার হিসাবে জব করতে পারবো, এটা আসলে আমি কখনো চিন্তা করিনি। কারণ যেই ছেলেরা রেজিউমে লিখতে জানতো না কীভাবে লেখা লাগে ডেভেলপমেন্ট সেক্টর, আইটি সেক্টর করার জন্য, সেখান থেকে একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করা অবশ্যই এটা গর্বের বিষয়। একটা আইডেন্টিটি ক্রিয়েট করা, মানে ফার্স্টই হচ্ছে একটা আইডেন্টিটি ক্রিয়েট করা, যে ঠিক আছে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার। আলহামদুলিল্লাহ আমি সেটা করতে পারছি। হয়তো বা আমার এখন স্টিল অনেক ডিপেন্ডেন্সি আছে যেগুলোকে ইনশাল্লাহ খুব শীঘ্রই আল্লাহ রিমুভ করে দিবে। অ্যান্ড দেন আমার যে প্ল্যান, হয়তো বা আমি ভালো কিছু ওয়েট করতেছি আমার জন্য, আমি নিজেই সেই কনফিডেন্সটা রাখি। ইভেন আমি দেখতেছি হয়তো বা আগামী সময়গুলো আমার জন্য খুব ভালো আসবে, জাস্ট সেই সময়ের অপেক্ষায় আছি। আর স্টিল এখনও আমি অফিস শেষ করে আমি আমার লার্নিংয়ের প্রতি ফোকাস করি। অন্তত 2-3 ঘন্টা হলে আমি সময় দিচ্ছি যাতে আমার ফ্লোটা ঠিক থাকে। আর আমি বিশ্বাস করি যে যখনই কোনো প্রয়োজন হবে বা যে কোনো সাপোর্ট দরকার, প্রোগ্রাম হিরো আছে সবসময় খোলা। তো সেই ক্ষেত্রে মানে নিজের বিশ্বাসটা রাখতে হবে, এটাই বড় বিষয়। কারণ আপনাকে তো হেল্প করে তারা বসে আছে, আপনি যদি নিজে হেল্প না চান তাহলে আপনাকে কি হেল্প করবে? একটা বাচ্চা কান্নাকাটি না করলে তার মা পর্যন্ত তাকে খাবার দেয় না, সে বুঝতে পারে না তার ক্ষুধা আছে কি না। বাট আপনি যখন চেষ্টা করবেন আপনার আশেপাশে এনভায়রনমেন্ট থেকে অটোমেটিক্যালি আপনার সাপোর্ট চলে আসবে। আমাদের ধর্মে তো আছে যে চেষ্টা করো সাফল্য আসবেই। কারো রিজিক কেউ নিতে পারে না, বাট যদি চেষ্টা না করে শুধু রিজিকের আশা বসে থাকেন, আল্লাহকে উপর থেকে রিজিক দিয়ে দেবে। পরিশ্রম করুন, হার্ডওয়ার্ক করতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, তাহলে সফলতা আসবে। অনেক করে দেখাচ্ছে অবভিয়াসলি। ইভেন যদি আরেকটু করে বলতে চাই, আমার জানা মতে আমার ইউনিয়নের মধ্যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা সফটওয়্যার ডেভেলপার নাই। একটা ছোটো ভাই ছিল, যদি আসলে সেই একটা কোম্পানিতে ইন্টার্ন করার পরে তার ব্লক করা হয়তো বিসিএস ফ্যামিলিগত কারণে, সে হয়তো বা ওইখান থেকে সরে গেছে আর কি। বাট আমাদের পুরো ইউনিয়নের মধ্যে আমার জানার মতো এমন কোনো নাই যে আসলে কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছে, অন্তত আমি যতটুকু জানি। তো সেই ক্ষেত্রে এটা বড় একটা আইডেন্টিটি আসলেই। মানে আপনি যে আপনার যেটা আমরা গোষ্ঠী বলে আর কি, গোষ্ঠীর মধ্যে বা বংশ, এই বংশের মধ্যে হচ্ছে যে প্রথম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আপনাকে আসলে কনগ্রাচুলেশন এবং স্যালুট যে এত কিছু সহ্য করেও যে এই পর্যন্ত আসা আর কি। আমিও আসলে লাইফে হয়তো এরকম কষ্ট করি নাই, বাট আপনার আজকে স্টোরিটা শুনে মানে আমি নিজেও মানে প্রাউড ফিল করতেছি যে আসলে আপনি নিজের ডেডিকেশন এবং একটা গাইডেড এনভায়রনমেন্ট এবং আপনার যে চেষ্টা, বারবার কিন্তু আপনি ফেল হয়েছেন। যেমন আপনি বেস 6-এ ভর্তি হয়েছিলেন, তারপর রিসেট করার ট্রাই করছিলেন, তারপরে এসে যে আরেকবার চেষ্টা করে যে কোনো কিছু চিনাই নিয়ে আসা, এটা আপনার মধ্যে ছিল আর কি। সো আই এম ভেরি প্রাউড অফ ইউ। এবং আমিও চাইবো যে যারা এই পডকাস্টটা দেখতেছে আর কি, এবং যারা হচ্ছে যে প্রোগ্রামিং হতে কোর্স করতেছে এবং যারা কোর্স সামনে করবে, যাতে করে এই ডেডিকেশনের নিয়ে সামনে আগায় যে আমি কিছু একটা হবই, শুধু আমাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু কোর্সটা ভালো মতো মনোযোগ দিতে হবে। এই হেলাফেলা করলাম, এদিকে গেলাম, এটা দিয়ে কিন্তু হবে না। আমরা যদি 6 মাস পরিশ্রম করার পরে আপনার আগামী 40 বছর ভালো কাটে, তাহলে আপনি কেন করবেন না? রাইট। আমি তো দেখেন কত সুন্দর একটা এনভায়রনমেন্ট,
মানুষ চাকরির জন্য বছর পর বছর প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না। আপনি তো মানে 6 মান্থ আপনি চেষ্টা করতেছেন, মানে যদি আপনি যদি ফিল করেন যে না আসলে আমি অ্যাকচুয়াল পরিশ্রমটা করতেছি, আপনার চাকরি হয়ে যাবে। সবচেয়ে মানে অনেকে চিন্তা করে কি যে আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরটা অনেক কঠিন, অবশ্যই কঠিন, বাট ঢোকাটাও কিন্তু মানে আপনার জন্য দেখেন আপনি 6 মাস মানে পড়াশোনা করলে বা প্রোগ্রামিং করলে মানে এন্ট্রিটা কিন্তু ইজি হয়ে গেল। এন্ট্রি হওয়ার পরে ভাই আপনি যেমন এখন আমার নিজের কনফিডেন্স যে ঠিক আছে, আমার যদি কোনো কারণে মনে হয় যে না আমার জবটা সুইচ করা দরকার, আমার সেই পরিমাণ মেকানিজম আছে, আমার ভালো একটা রেজুমি আছে, কিছু প্রজেক্ট আছে, আমি চাইলে আমি অ্যাপ্লাই করতে পারতেছি। বাট আপনার তো অ্যাপ্লাই করার জন্য এই মেকানিজমগুলো দরকার, যে আমার একটা রেজুমি দরকার, পোর্টফোলিও দরকার, প্রজেক্ট দরকার, সেইগুলো মানে করতে পারলে হয়ে যাবে। আমার মেজবের একটা কথা মনে পড়ে গেল আর কি আপনার সাথে কথা বলতে বলতে, যে আমার ভাইয়া বলতো যে তুমি আকাশ সমান টার্গেট করো, তুমি যদি আকাশে যেতে না পারো কাছাকাছি থাকবা, সেটাই তোমার সাকসেস। এক্স্যাক্টলি। আমি চেষ্টা করতাম কি প্রোগ্রাম হিরোতে কিন্তু মানে রিকোয়ারমেন্ট ছিল যে 80% মার্কস পাওয়া লাগবে, বাট আমার ছিল 100%। ইভেন আমার প্রত্যেকটার মধ্যে 100% ছিল, একটার মধ্যে মনে হয় কোনো কারণে হয়তো বা 2 মার্ক কত মার্ক ছুটে গিয়েছিল আর কি। বাট আমি যদি চিন্তা করলাম যে আমার 80% টার্গেট, হয়তো আমার 78% আসতে পারতো। আমি 100% টার্গেট রাখছি, মোটামুটি আমি হয়তো বা 90 আপ রাখতে পারছি। তার মানে কি যে আপনার স্বপ্নটা অবশ্যই একটা স্টেজে থাকতে হবে যে না অন্তত আমার এখানে পছন্দ হবে। কোনো কারণে আপনার একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, রাইট। এখন যদি আপনার টার্গেট রাখেন ঠিক আছে আমি A+ পাবো, বাট কোনো একটা কারণে আপনার A+ করতেই পারে, 2 নাম্বার চলে গেলে A+ শেষ। বাট আপনি যখন 100 টার্গেট রাখবেন, 2 নাম্বার না 10 নাম্বার চলে গেলে কি আপনার সেই A+ থাকতেছে কিন্তু। সুতরাং আমাদের স্বপ্নগুলো এমন একটা স্টেজ রাখতে হবে যে না এখান থেকে কোনো কারণে আমি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলে অন্তত যাতে আমার যে মানে কাঙ্ক্ষিত গোল সেখান থেকে আমি পড়ে না যাই, এটা করতে হবে। রাইট। আমি এটা ফলো করছি, যার কারণে আসলে আমার মার্কসগুলো খুব ভালো ছিল, অ্যাভারেজ মানে 90 আপ ছিল। মাশাল্লাহ। যাক রিতন ভাই, আপনার সাথে অনেক কথা হলো এবং আপনার ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হোক এবং হচ্ছে যে আপনি খুব ভালো মতো আগায় যান এবং ইনশাল্লাহ একদিন আপনি সিনিয়র থেকে সিনিয়র দিকে যাবেন এবং হচ্ছে জুনিয়র যারা আছে অবশ্যই তাদেরকে আপনি হেল্প করবেন এবং হয়তো বা হচ্ছে আপনার কাছে বিভিন্ন ইনস্ট্রাকশন নেওয়ার জন্য অনেকজন হচ্ছে আপনাকে নক করতে পারে বা আপনাকে সাজেশন চাইতে পারে। অবশ্যই আপনি হচ্ছে তাদেরকে হেল্প করবেন এবং সামনের দিকে আগায় যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই, কারণ আমি যেহেতু আসলে শূন্য থেকে স্টেজে আসতে পারছি বা প্রোগ্রামিং হিরো থ্রুতে আসতে পারছি, এখন আমি তো প্রোগ্রামিং হিরোর একটা কি বলে একজন মেম্বার বা একজন ফ্যামিলির একজন মেম্বার। রাইট। তো আমার কাছে যদি কোনো ব্রাইবাদার বলে বা আমার এই সাপোর্টটা লাগবে, আমি কেন দিব না? তবে তার কষ্ট করতে হবে, কিন্তু অবশ্যই কষ্ট করতে হবে। আমি আপনাকে সাপোর্ট দিব, যদি আপনি এফোর্ট না দেন তাহলে তো আমার সাপোর্টের কোনো ভ্যালু নেই। তাহলে আপনাকে নিজের মানে শতভাগ দিতে হবে। অ্যান্ড দেন যদি কোনো হেল্প লাগে আপনি যে কোনো পোস্ট করে দেন না অ্যালুমনিতে, আপনি কিন্তু ঠিকই সাপোর্ট পেয়ে যাবেন। এখন যদি একটা জব প্রয়োজন হয় আপনি লিখে দেন যে ভাই আমার একটা জব লাগবে, দেখবেন আশেপাশে কোনো না কোনো ড্রাইভার আপনাকে রেসপন্স করতে ভাই ঠিক আছে একটা ভ্যাকেন্সি আছে আপনি ট্রাই করতে পারেন। নেটওয়ার্কিং, এইটাই দিস ইজ কল নেটওয়ার্কিং। এটা কিন্তু সন্ন্যত পাবেন না আপনি। সুতরাং লেগে থাকেন, চেষ্টা করতে থাকেন ভাই, চেষ্টা কোনো বিকল্প নাই। রাইট। চেষ্টা থাকলে সবই সম্ভব। স্টিল আমি এখনও অনেক বড় বড় স্বপ্ন দেখি, হয়তোবা সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে মানে একদিন হবে আর কি, সে আশে আছি। আর স্টিল এখনও পরিশ্রম করে যাচ্ছি নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। জাস্ট এটা মাত্র এন্ট্রি হইল, এটা শেষ না, জাস্ট এন্ট্রি হইল। আপনার লেভেলটা বাকি আছে। আপনি যখন লেভেল 2 করে ফেলবেন তখন আপনাকে আসলে কেউ ধরতে পারবে না। আর তখন আরেকটা বিষয় অনেকের থাকে আসলে, যখন আমি জব পোস্টটা করি বা আমাকে নিয়ে একটা ছাপানো হই দেশের বাইরে কোম্পানি, তখন আসলে অনেকে মানে নক করতে ভাই আপনার স্যালারি কত। ভাই স্যালারি ডাজন্ট ম্যাটার, আপনি যে একটা কোম্পানি এন্ট্রি করতে পারছেন এরপর তো মানে আপনাকে পিছন থেকে ধাক্কা দেওয়া লাগবে না, আপনি নিজেই মানে অলরেডি হাঁটা শিখে গেছেন, আপনি চাইলেই সামনে আগাইতে পারবেন। এখানে সবাইকে এটাই বলি যে কোনো একটা জায়গায় ঢুকলে অ্যাটলিস্ট 2 বছরের মতো যদি কাজ শিখেছে তাহলে কিন্তু এই কাজ শিখে সে আরও অনেক দূর যেতে পারবে। একটু 2 বছর ধৈর্য ধরতে হবে। 2 বছর যদি আপনি ঠিকভাবে ঠিক মতো 1 বছর আপনি এফোর্ট দেন ভাই, ওই যে বলে না যে ভাই স্যালারি কত, তখন আসলে এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। কারণ আপনার মার্কেট একটা স্ট্যান্ডার্ড স্যালারি আছে, ওইটা আপনি পাবেনই, আপনার সেই স্কিল থাকলে আপনি পাবেনই। হয়তো বা কিছু কিছু কোম্পানি আছে স্টার্ট আপ, তাদের ক্ষেত্রে আসলে তারা চাইলেও দিতে পারে না। তাদের ভাই আমার যদি আপনাকে 10 টাকা ইনকাম হই, আপনাকে 5 টাকা দিতে আমার প্রবলেম নাই। এখন আপনাকে দিয়ে আমার 2 টাকাও ইনকাম হচ্ছে না, বাট আমি আপনার 1 টাকা দিচ্ছি, তার মানে বুঝতে হবে যে তার হয়তো বা স্টার্ট আপ, তার সেই পরিমাণ প্রজেক্ট আসতেছে না, যার কারণে হয়তো বা আপনাকে দিতে কষ্ট হচ্ছে। আর প্রথম অবস্থায় আমাকে তো শিখতে হবে। হ্যাঁ, প্রজেক্ট দিয়ে হবে না, আমাকে একটা
ইন্ডাস্ট্রি একটা এক্সপিরিয়েন্সও থাকতে হবে, তাইলে না আমি আগাইতে পারবো। এক্স্যাক্টলি। তো আমি এইটাই বলবো ভাই, সবসময় স্যালারি ম্যাটার করে না, সবারই স্যালারি দরকার আছে, বা সবসময় স্যালারি ম্যাটার করে না। কারণ বিষয়টা হচ্ছে ভাই, আপনি এখন এন্ট্রি নিছেন, সামনে যাবেন, আপনি আরও অপরচুনিটি পাবেন, স্কিল ডেভেলপ করেন, লেভেল 2 করেন, দেখবেন যে তখন আপনার প্রত্যাশা থাকবে আকাশচুম্বী, আর আপনার এই কোম্পানিগুলো থাকবে সেই আকাশচুম্বী, মানে যে বড় বড় কোম্পানিগুলো টপ লেভেলগুলো সেইগুলো থাকবে। সুতরাং আগে ঢুকেন অ্যান্ড দেন আপনি করেন, আরও কী বলে চেষ্টা করেন, দেখবেন যে হয়ে গেছে। কারণ লেভেল 1 করে এমনও ছেলেপেলে আছে যে খুব টপ লেভেলের কোম্পানি চলে গেছে। আর আমি তো লেভেল 1 করেই ঢুকছেন। হ্যাঁ, ইভেন আমি তো বললাম যে আমি যখন আপুরে বলি যে আপু আমার তো ওই কোম্পানিতে কল আসছে, এই কোম্পানিতে কল আসছে, চাকরি হচ্ছে, উনি আমাকে বলে যে ভাই মানুষ চাকরি পাচ্ছে না আর আপনার একেবারে চাকরি হয়ে যাচ্ছে, বিষয়টা কেমন না? তো এরকমই ভাই, মানে চেষ্টা করলে হবে না কি জন্য, কারণ এটা অলরেডি তো আমি নিজে এটা প্রুফ করছি। রাইট। আমি জীবনে কোনদিন জাভা স্ক্রিপ্ট করি নাই, বলতে পারেন সো কল ইঞ্জিনিয়ার, আসলে মানে জাস্ট একটা পিস অফ পেপার। যদি আমি না, যদি প্রত্যেকটা ছেলে ফেলে যে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি যেহেতু ইউনিভার্সিটিতে পদার্পণ করলাম, আমি এখন থেকে প্রোগ্রামিং করবো, বাই বিলিভ মি, তখন আসলে আমার মতো আসলে ওরকম স্ট্রাগল করা লাগবে না। কারণ অলরেডি আপনি 4টা বছর প্রোগ্রামিং করতেছেন, আপনি যদি একটা করে ওয়ার্ড শিখেন, আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ নাই যেটা কিনা আপনি ফুটিনে জানবেন না। জাস্ট একটু কম্পেয়ার করে দেখবেন যে 6 মাস আর 4 বছরের মধ্যে কত পার্থক্য, তাইলে মোটামুটি আমার মনে হয় যে আপনি বুঝে যাওয়ার কথা। রাইট। অ্যাকচুয়ালি আপনাকে একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বানাইতে পারবে, বাট জব দিতে পারবে না। কখনো দেখছেন কোনো ইউনিভার্সিটিতে আপনাকে রেজুমি শেখাইতে? অবশ্যই না। কখনো দেখছেন, ইভেন আমি যতটুকু জানি, আমরা যে আসলে গিটহাব নিয়ে কাজ করি, গিটহাব শিখেছে কোনো কোনো একটা ইউনিভার্সিটি, আমি হয়তো বা জানি না, আমার চোখে পড়ে এমন কাউকে দেখতে আশেপাশের এনভায়রনমেন্ট থেকে যে এরকম মানে ইউনিভার্সিটি এখানে গিটহাব শেখাচ্ছে। ভাই আপনি প্রোগ্রামার, আপনি গিটহাব জানান না, তাহলে আপনি কিসের প্রোগ্রামার? আপনার কোডগুলো কোথায় আছে? রাইট। সুতরাং ইউনিভার্সিটি ঠিক আছে আপনি গ্র্যাজুয়েট বানাবে, এরপরে স্টেপগুলো আপনাকে নিজে নিজে করতে হবে, বের করতে হবে। প্রয়োজন হলে আপনি আশেপাশে এনভায়রনমেন্ট থেকে আপনি হেল্প চান যে আমি এইগুলো করতে চাই, আমি আসলে সোর্স পাচ্ছি না। এখন অ্যাভেলেবেল সোর্স আছে, আপনি মানে এক কথা বলতে গেলে আপনার চাইলে ভাই সব কিছু পসিবল, যদি আপনি মন থেকে চান যে না আমি এটা করবো, পসিবল। রিসোর্সের অভাব এখন নাই, কিন্তু একটা সময় ছিল, ভালো ভালো কন্টেন্ট আছে, ইভেন বাংলাদেশে মানে এত কন্টেন্ট ক্রিয়েটর আছে আসলে খুব অসাম কন্টেন্ট ক্রিয়েট করতেছে। আপনি ফলো করেন, যদি আপনি মনে হয় জানা ঠিক আছে আমি কোনো কোর্স করবো না, ওয়েলকাম, আপনি করেন, ইউটিউবে রিসোর্স আছে, আপনি একটু ইংলিশ বললে ইংলিশ চ্যানেলগুলো দেখেন, আমাদের মানে কি বলে যা লাগবে সব কিছুই আছে, শুধু যাইতে হবে। কিন্তু নাই হচ্ছে আমার মানে যাওয়ার মেন্টালিটি, কারণ আমি যাচ্ছি না। তা আমাকে ভাই আমি না চাইলে বা আমি ইচ্ছা না করলে আমাকে কেউ জোর করে প্রোগ্রাম বানাতে পারবে না? তাহলে প্রোগ্রাম বানাইতে হলে প্রথমত আপনাকে ফার্স্ট যে ইস্যুটা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি আমি যখন বেস এটা ইনরোল করার পরে মোটামুটি 6 মাসের মতো বলা যায়, এই সময়টা আমি বাসা থেকে বের হইনি। আমার ওয়েট মোটামুটি 8 কেজি গেইন হয়েছে। এমনি খাওয়ার জন্য হয়েছে নাকি এই যে আমি যে চেয়ারের মধ্যে বসে আছি আর আরামে চেয়ারের মধ্যে আজ যে কুট করতেছি, 3 বেলা খাচ্ছি, আমার মানে 8 কেজি প্লাস মানে ওয়েট গেইন হয়েছে। তার মানে এটা বুঝতে পারছি আপনাকে মোটা হওয়া লাগতে পারে প্রোগ্রামিং করার জন্য হইলে, অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগবে ভাই, আবার কমাইতেও হবে। তবে কমানোটা খুবই চ্যালেঞ্জিং। আপনি যখন মানে রেগুলার কোডিং করবেন, একটা লম্বা সময় কোডিং করবেন, বসে থাকবেন, আপনার স্বাস্থ্য বাড়বে, এটা স্বাভাবিক। কারণ আপনার তো ভাই মানে আপনি মেন্টালি মানে কাজ করতে চাই, আপনার কোনো ফিজিক্যাল মানে কোনো কী বলে আপনার কাজ নাই। সেক্ষেত্রে এটাও বুঝতে হবে যে আপনি একজন প্রোগ্রামার হবেন, আপনার মানে মোস্ট টাইমটা আপনার কী বলে চেয়ারের মধ্যে কাটাইতে হবে। এই হচ্ছে প্রোগ্রামারের জীবন। কেউ খেলাধুলা করবে, ফুটবল হবে, ক্রিকেট খেলবে, ভাই আপনার দ্বারা প্রোগ্রাম হবে না। হ্যাঁ আপনি খেলতে পারেন, ঠিক আছে, ইচ্ছে করলো আজকে 1 ঘন্টা খেললাম। আপনি নর্মালি প্রত্যেকটা কাজে ডেডিকেশন যদি আপনি ধরে রাখতে পারেন, ঠিক আছে আমি প্রত্যেকদিন 8 ঘন্টা সময় দিব, ঠিক আছে, আপনি ব্যালেন্স করতে পারলে কিন্তু অনেক কিছু করা যায়। আরেকটা বিষয়, কেউ মনে করে কি ঠিক আছে আমি প্রত্যেকদিন 8 ঘন্টা দিব, ভাই এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। আপনি প্রত্যেকদিন একই সময় দেওয়া, কখনো আপনি 6 ঘন্টা দিবেন, আবার কখনো যেমন আমি কি করছি এমন হচ্ছে আমি 16 ঘন্টা কুট করছি, কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। হ্যাঁ এখন যদি মনে করেন ঠিক আছে আমার তো আজকে তো আমার 8 ঘন্টা হইলো না, তার মানে আমি শেষ না ভাই, আজকে আপনি 6 ঘন্টা করলেন, পরের দিন আপনি 10 ঘন্টা করেন। অথবা মানে যদি আপনার মানে অবসর সময় থাকে, ফ্রাইডে সবাই ছুটি থাকি, ঠিক আছে মোটামুটি ওই সময় আপনি 12 ঘন্টা দেন, ব্যালেন্স করতে হবে। আবার কেউ চিন্তা করেন ঠিক আছে আমি প্রত্যেকদিন 10 ঘন্টা দিই, ভাই কখনো পসিবল না। আপনাকে ব্যালেন্স করতে হবে। যদি কোনো দিন আপনি 2 ঘন্টা কম দেন, ঠিক আছে আপনি পরের দিন 2 ঘন্টা বাড়াই দিলেন। এখন আপনি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন সেটা তো আমি বলে দিতে পারবো না।
প্রত্যেকের লাইফ আলাদা। হ্যাঁ, আপনার লাইফ আলাদা, আমার লাইফ আলাদা। আমি যেটা করি, ঠিক আছে, যদি কোনো কারণে আমার মানে মনে হচ্ছে যে না আমি আসলে টাইম দিতে পারিনি, আমি এটা ব্যালেন্স করে নিয়েছি। স্টিল এখনও অফিস শেষ করার পর ফ্রেশ ট্রেশ হয়ে মোটামুটি 2-3 ঘন্টা প্রোগ্রামিং মানে কোডিং করার চেষ্টা করি। আমার শেষ করে আবার হ্যাঁ, আমি তো বলতে পারি ঠিক আছে আমার চাকরি হয়ে গেছে, আমার কোডিং করা দরকার না ভাই, আপনি সাস্টেন করতে পারবেন না। যদি মনে করেন না আমি চাকরি পেয়ে গেছি, আমার তো কোডিং করা লাগবে না, 6 মাস পর দেখবেন যে মানে টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, কী করবেন আপনি? রাইট। আর এটাই তো ইন্টারেস্টিং যে অনেক চাকরি আছে যে একই কাজ বছরের পর বছর রিপিট হয়, এক সময় কি হচ্ছে বিরক্ত লাগে, কিন্তু প্রোগ্রামিং কিন্তু বিরক্ত লাগে না। না, আপনার প্রতিনিয়ত আপনার টেকনোলজিগুলো চেঞ্জ হবে, আপনাকে নিজেকে আপডেট করতে হবে, এরকম মেন্টালি থাকা লাগবে। যেমন আমি যখন জবে জয়েন করি ভাই, জাস্ট আমার নেকদের সম্পর্কে একটু আইডিয়া ছিল, জাস্ট হয়তো ভাই কীভাবে কাজ করে আর কি। এখন আমি মানে আল্লাহর 30 দিন নেক্সট দিন কাজ করি, আমার ম্যাটেরিয়াল ইয়ে সম্পর্কে আইডিয়া ছিল না, ওরকম আইডিয়া ছিল না, আমি এটা নিয়ে কাজ করতে পারি। আরও কিছু মানে কি বলে নেক্সট মানে অথ নিয়ে কাজ করতে পারি, নেক্সট ইউ নিয়ে কাজ করতে পারি, মানে অনেক মানে কম্পোনেন্ট আছে। বাট আপনাকে তো আসলে মেজর কি, আপনি যখন রটা ভালো পারবেন তখন আসলে ফ্রেমওয়ার্ক কিংবা কম্পোনেন্ট এগুলো কোনো ম্যাটারই করবে না। নেক্সট জাস্ট এটা কি রিঅ্যাক্টর বাইরে আসছে, রিঅ্যাক্টর একটা ফ্রেমওয়ার্ক, ওই যে ফাউন্ডেশন বাড়া তো বিল্ডিং উঠবে। এই এক্স্যাক্টলি, আপনি যদি মানে রিঅ্যাক্ট ভালো করে পারেন, আপনি নেক্সট কিছুই না, মানে ঘুরে ফিরে সেই রিঅ্যাক্টরের মেকানিজমেই কাজ করতেছে। রাইট। তাহলে প্রত্যেকটা ট্র্যাক আছে, আপনি এই ট্র্যাকটার যে বেসিকগুলো আছে, ফাউন্ডেশনগুলো আছে, এইগুলো মোটামুটি খুব ভালোভাবে জানলে আপনি যত কিছুই আসুক আপনি পারবেন। হঠাৎ করে যদি একটা ছেলেকে বলা হয় ঠিক আছে তুমি নেক্সট জেস করো, আপনি রিঅ্যাক্ট পারেন না, তা আপনি কীভাবে করবেন? রাইট। হুকগুলো আসছে কোত্থেকে? আমরা বলি কি রিঅ্যাক্ট হুক, এগুলো কোত্থেকে আসছে? আপনি কি রিঅ্যাক্ট ছাড়া আপনি নেক্সট করতে পারবেন? অথবা জাভা স্ক্রিপ্ট ছাড়া কি আপনি মানে রিঅ্যাক্ট করতে পারবেন? না, একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। কোর কনসেপ্টগুলো, ফাউন্ডেশনগুলো আপনাকে খুব ভালোভাবে, অন্তত আপনি কোডিং করতে না পারেন, আপনার মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আমার এই কাজে ব্যবহার করা লাগবে, আমাকে এইভাবে করতে হবে। কীভাবে করতে হবে? স্টিল এখনও যদি আমার একটা সিম্পল প্রবলেম দিই, আমি মুখে বলে দিব যে এই কাজটা এইভাবে হবে, কোডিং করতে গেলে হয়তো আমার গুলো করা লাগতে পারে, কারণ আমি জানি এই কাজটা কেন করা হচ্ছে। এটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের কনসেপ্ট, যে ঠিক আছে আপনাকে কোডিং কীভাবে লিখতো সেটা জানার দরকার নাই, এর জন্য অনেক কিছু আছে। গুগল পৃথিবীর যত আছে, গুগল থাকবে, গুগল তো হারাই যাবে না। আপনার শুধু আর এখন তো মানে অ্যাডভান্স লেভেলের কাজ হয়ে গেছে, এমন হয়েছে আমার 1 ঘন্টার কাজ 5 মিনিট হয়ে যাচ্ছে। ধরেন আমি একটা কাজ, রিপিটেড কাজ, ইজি কাজ, আমি কি এটাকে নিজে কোড করবো? আমি জানি কাজটা দরকার কি। চ্যাটজিপিটি ভাই তুমি আমাকে এটা দিয়ে দাও, সে আমাকে 1 মিনিটের ভিতরে পুরো যে কোডটা আমাকে দিয়ে দিচ্ছে। এই যে আপনি জানেন বলে আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারতেছেন, কিন্তু আপনি যদি না জানতেন তাহলে ইউজ করতে পারতেন না। এখন ঠিক আছে আপনি জানলেন না, বললেন যে চ্যাটজিপিটি তুমি আমাকে এই কাজটা দিয়ে দাও, এখন সে তার মতো করে দিয়ে দিল। কাস্টমাইজ করার দায়িত্ব কার? আপনার নাকি চ্যাটজিপিটির? আপনি না জানলে কীভাবে কাস্টমাইজ করবেন? আপনাকে জানতে হবে হাউ টু কাস্টমাইজ দ্য কোড, অ্যান্ড দেন আপনি চ্যাটজিপিটি যদি আপনার 1000 লাইন কোড দেন, আপনি সেটাকে কীভাবে মডিফাই করতে পারবেন। যেমন আমি কী করি, স্টিল এখনও যেমন অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, ভাই এগুলো কোডিং করার কিছু আছে, বা একটা ফুটার কোডিং করার কিছু আছে, আমি বলে দিই ভাই আমার একটা ফুটার লাগবে, তুমি আমাকে দিয়ে দাও, সে আমাকে দিয়ে দিচ্ছে, আমি আমার মতো ফুটারের আইটেমগুলো চেঞ্জ করে নিচ্ছি, অ্যাবাউটের আইটেমগুলো চেঞ্জ করে নিচ্ছি, দ্যাটস ইট। একটা ন্যাপবার, সেটাকে আমার কোডিং করা লাগবে, একটা কার্ড কোডিং করা লাগবে। যখন আপনার লজিক আসবে, ইন্টারেক্টিভিটি আসবে, তখন আপনাকে করতে হবে। কারণ যদি তখন আপনি চ্যাটজিপিটির উপর ডিপেন্ড হয়ে থাকেন, আপনার আসলে যে লার্নিংটা ভুলে যাবেন আপনি। রাইট। সুতরাং যেইটা আপনার লজিক বা ইন্টারেক্টিভিটি আছে, ওইটা আপনাকে নিজে করতে হবে। আর যেটা দিয়ে না বা এটা আমি সারা জীবনই পারবো, একটা কার্ড বা কার্ড ডিজাইন করার জন্য আপনাকে কোড লেখা লাগবে না, চ্যাটজিপিটি আছে বলে দিবেন, আপনি কার্ড দিয়ে দিবে, গ্রিড করবেন, আপনি চ্যাটজিপিটি বলেন গ্রিড দিয়ে দিবে। আর এখন তো ইউআই জেনারেটর আসছে, হ্যাঁ অনেক রকম করা যায়। কিন্তু যে কম্পোনেন্টগুলো আছে ভাই, বিলিভ মি, আগে আমরা কি করতাম যে র কোড লিখে একটা ড্যাশবোর্ড বানাইতাম, এখন অলরেডি ড্যাশবোর্ড ক্রিয়েট করা আছে ভাই। এখন তো সেটার জন্য তো আমার দরকার নেই কোড লেখার। যখনই আপনার লজিক আসবে, আপনার ফাংশনালিটি আসবে, তখন আপনি কোড লিখতে হবে, দ্যাটস ইট। তার মানে কত সহজ হয়ে গেল না? রাইট। আচ্ছা লিটন ভাই, আপনি তো এখন মোটামুটি ফ্রন্ট এন্ডে বেশি কাজ করতেছেন, রাইট? হ্যাঁ, ফ্রন্ট এন্ডে কাজ করতেছেন। আচ্ছা, তো আপনাকে একটা কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করে আর কি। অনেকের কোয়েশ্চেনটা আছে এরকম যে 6 মাসে আসলে কি ফুল স্ট্যাক ডেভেলপার হওয়া যায়? আর আরেকটা কোয়েশ্চেন আছে এটার সাথে, সেটা হচ্ছে এরকম যে অনেকেই বলে আচ্ছা 6 মাসে তো মোটামুটি আমি সব কিছু হয়ে গেছি, দ্যাট মিনস আমার আর শেখা লাগবে না। এই দুটার মধ্যে আসলে মানে কোনটা কি জিনিস, এবং হচ্ছে যেটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করবেন আর কি? একটা হচ্ছে ওভার কনফিডেন্স, আরেকটা হচ্ছে যে নিজের প্রতি কনফিডেন্সের অভাব। 6 মাসে আপনি ফুল স্ট্যাক কেন জাভা স্ক্রিপ্ট ডেভেলপার হতে পারবেন না। রাইট। আপনাকে জাস্ট ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করার জন্য, হ্যাঁ,
কী কী বিষয়গুলো জানার দরকার, ফান্ডামেন্টালগুলো, এগুলো এনাফ। এগুলো আপনি 6 মাসে কভার করতে পারবেন, ঠিক আছে। আমার ব্যাকএন্ডে কোন টেকনোলজিগুলো ব্যবহার করা লাগবে এগুলো জানতে হবে। ব্যাকএন্ডের জন্য আমি সার্ভার ক্রিয়েট করার জন্য আমি কী ইউজ করবো জানতে হবে। কিন্তু আপনি কিছু চিন্তা করেন যে না আমাকে কেউ A to Z শিখাই দেবে, পৃথিবীতে এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ জন্মগ্রহণ করছে যে কিনা আপনাকে 100% শিখিয়ে দিতে পারবে। সুতরাং আপনাকে ফান্ডামেন্টালগুলো যদি ভালোভাবে জানতে পারেন বা ক্লিয়ার থাকে, তাহলে আসলে ফুল স্ট্যাক বলেন, মান স্ট্যাক বলেন, কোনো কিছুই ম্যাটার করে না, আস্তে আস্তে শিখে যাবে। অবশ্যই, কারণ আপনি তো মানে যদি চিন্তা করেন না আমি 100% মানে প্রিপারেশন নিয়ে আমি জব ফিল্ডে যাবো, আপনার দ্বারা হবে না। তো আপনি যেইটুকু আছেন ওইটুকু তো চেষ্টা করেন না, রাইট। এখন একজন বলতে ঠিক আছে আমি 6 মাসে ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যাবো, আমার কিছু লাগবে না। ভাই 6 মাসে আপনার জাভা স্ক্রিপ্ট শিখতে পারবেন না, আপনি কীভাবে ফুল স্ট্যাক ডেভেলপার হলেন? একজন বলতেছে কি আসলে পসিবল? ভাই একটু কনফিডেন্স নিয়ে চিন্তা করে দেখেন যে 6 মাসে আসলে আমি কী করতে পারবো। 6 মাস কিন্তু লম্বা সময় একটা, রাইট। আপনি যদি প্রত্যেক দিন 8 ঘন্টা করে হিসাব করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন আসলে 6 মান্থের মধ্যে কতগুলো আওয়ার হচ্ছে। আমাদের তো রিয়্যাক্ট শিখাইতে গিয়ে তারপর এক্সপ্রেসের বেসিক কভার করতে গিয়ে তো 6 মাস লেগে যায়। অথচ এখন দেখেন যখন এই যে এখন আমি রিয়্যাক্ট পারি, নেক্সট পারি, আমি যখন রিয়্যাক্ট পারি তখন আমার নেক্সট এক সপ্তাহ লাগে না, কারণ ঘুরে ফিরে আমার তো নেক্সট মানে রিয়্যাক্টের কনসেপ্টে নিয়ে আমি কাজ করতেছি। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এইটুকু যে সার্ভার সাইড রেন্ডার হচ্ছে, রিয়্যাক্টের মধ্যে পার্থক্য হচ্ছে কি, রিয়্যাক্টটা হচ্ছে যে একটা মানে কি বলে জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি, আর সেই লাইব্রেরি ফ্রেমওয়ার্ক হচ্ছে কি নেক্সট। তার মানে জাভা স্ক্রিপ্টের সাথে কানেক্টেড হচ্ছে রিয়্যাক্টের সাথে হচ্ছে কি নেক্সট। দ্যাট মিনস 6 মাসে ফুল স্ট্যাক পসিবল না, বাট 6 মাসে অ্যাটলিস্ট একটা বেসিক পর্যন্ত যাওয়া যায়। তারপর আস্তে আস্তে অনেকের 2 বছর সময় লাগে, অনেকের 3 বছর সময় লাগে, অনেকের আরও বেশি সময় লাগতে পারে, ডিপেন্ড করে। অবশ্যই আপনি যখন লেভেল 1টা কমপ্লিট করে ফেলবেন, মোটামুটি আপনার ব্যাকএন্ড সময় একটা আইডিয়া থাকবে যে ব্যাকএন্ড আসলে কীভাবে কাজ করে, হাউ টু ওয়ার্ক। আর ফ্রন্টেন্ড তো এটা মানে ফুললি ফ্রন্টেন্ড ফোকাস বলা যায়। ফ্রন্টেন্ডের ক্ষেত্রে আপনি ডিজাইনটা কীভাবে করবেন সেটা ইটস আপ টু ইউ। আপনাকে তো আসলে মানে একেবারে প্রত্যেকটা ডিজাইন হাতে কলমে দেখানো হবে না, যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো ডিজাইন করার জন্য। আর শুরুতে হচ্ছে যে HTML থেকে একদম বেসিক থেকে, মানে যে কিছুই জানা না। এখন দেখেন আপনি আবার দেখে গেছে কি 6 মাসের ভিতরে ভাই আপনি CSS পর্যন্ত শেষ করতে পারবেন না, জিনিস তো ছোটো না। রাইট। মানে বিষয়টা এরকম যে ভাই যেইটুকু জানলে আমি কাজ করতে পারবো, এইটুকু আমি আগে নিয়ে নিই এন্ড দেন যদি প্রয়োজন পড়ে আমি আগাবো। যেমন অ্যানিমেশন, ভাই অ্যানিমেশন থেকে ছোটো জিনিস না। এখন যদি চিন্তা করি যে না আমাকে প্রোগ্রামিং হিরো 6 মাসের ভিতরে অ্যানিমেশন শিখাই দেবে, সব কিছু শিখাই দেবে, এটা কি পসিবল? আপনি যখন অ্যানিমেশনের যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আপনি জানবেন, তখন আপনি মানে মোটামুটি চেষ্টা করলে এমনি পেরে যাবেন। এখন যদি আমার ডিজাইন দিয়ে বলা হয় যে আপনি ডিজাইনটা করবেন, ভাই আমার পক্ষে আসলে এটা করা মানে কোনো বিষয়ই না, কারণ আমি ফান্ডামেন্টালগুলো জানি, তাই না? ওরকম যে আপনি চাইলে 6 মাসের ভিতরে ফুল স্ট্যাক ডেভেলপার হইতে পারবেন, আবার যদি না চাইলে দেখে গেছি কিছু হইতে পারবেন না। ডিপেন্ড করে আপনি কী চান, আপনি কীভাবে দেখতেছেন। তো লিটন ভাই অনেক ভালো লাগলো, অনেক কিছু ইনসাইট জানলাম আমরা। ইনশাল্লাহ হচ্ছে যে আপনার সাথে আবারও কথা হবে। ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আর প্রোগ্রামিং হিরোর ফ্যামিলি মেম্বার হিসাবে সবসময় থাকতে চাই ইনশাল্লাহ। আমরাও কিন্তু আমরা ছাড়বো না, কারণ প্রোগ্রামিং হতে যে একটা কথা সবসময় থাকবে, আজীবনও থাকবে, যে তুমি যতদিন লেগে থাকবা আমরাও লেগে থাকবো। আর একটা কমেন্ট দিয়ে যাচ্ছি, সি ইউ এগেন লেভেল 2। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কারণ ওইটা না করলে আসলে তৃপ্তিতে আসবো না ফুল শেষ করতে না পারলে। আচ্ছা আচ্ছা, খুব পসিবল না, কারণ এটা হচ্ছে ফ্লেভারটা তো আমি পাইছি অলরেডি, হয়তো বা অনেক ডিপেন্ডেন্সি থাকার কারণে আসলে চাইলেও হচ্ছে না। কারণ ভাই আমার সময় 24 ঘন্টার মধ্যে যদি আমি 9 ঘন্টা অফিসে টাইম দিচ্ছি, অ্যান্ড দেন আরও কিছু ডিপেন্ডেন্সির জন্য 2-3 ঘন্টা সময় বের করা লাগে, তাহলে ভাই আপনার সময়টা কোথায়? কিন্তু উঁচু সময় উঁচু দিচ্ছে আমার অফিস করার পরে, নিজের করার পরে আসলে সময়টা পাচ্ছি না, তার কারণ আসলে আমি চাইলেও সময় দিতে পারতেছি না। বাট আমি তো স্টিল এই যে আগাচ্ছি অল্প অল্প করে আর কি। তো এই জন্য বলে যে আমার লেভেল আপনার ক্ষেত্রে একটা জিনিস আমার মনে পড়ে আর কি, সেটা হচ্ছে যে একবার না পারিলে দেখা শতবার। এই যে আমি 6-এ ব্যর্থ হলাম, এটা সাকসেস। হয়তো বা লেভেল 2-এর মধ্যে মানে 3-তে আমি আসলে সময় দিতে পারিনি, কারণ আমার সময়টা নাই। এই জন্য বললাম যে আমি আবার ট্রাই করবো। ভাই একবার না পারলে দেখা শতবার, এটা তো আমরা ছোটোবেলা থেকে মানে অভ্যস্ত, তো সমস্যা আমি একবার ট্রাই করলাম, আরেকবার ট্রাই করবো। পরবার যে এই যে মনে করুন যে যেই প্রত্যাশা উপরের, সেটা ফিল আপ করার জন্য হইলো আবার আসবো লেভেল 2-তে। ওকে, সো আমরা অডিয়েন্সের দিকে তাকাই বলি যে একবার না পারলে দেখা শতবার।